দোতলার পড়ার ঘরটাতে যেন একটা ছোটখাটো যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। টেবিল, সোফা, এমনকি মেঝের এক কোণেতেও ছড়ানো ছিটানো রয়েছে রাশি রাশি বই খাতা আর হরেক রঙের হাইলাইটার। যে বা মেয়েটা স্বভাবতই গতভাবে একটু চঞ্চল প্রকৃতির। এক জায়গায় সোজা হয়ে বেশিক্ষণ পড়াশোনা পড়াশোনা ওর কষ্টিন্যতই ওর কোষ্ঠীতেই নেই। ও প্রথমে বেশ কায়দা করে টেবিল চেয়ারে বসে পড়া শুরু করেছিল, কিন্তু আধা ঘন্টা যেতে না যেতেই ওর পিঠ আর কোমর ব্যথা চাড়া দিয়ে উঠল। ও ব্যাকরণের মোটা বইটা হাতে নিয়ে ধপ করে গিয়ে শুয়ে পড়ল তুলতুলে খাটের উপর। উপর হয়ে শুয়ে দুই কোণের উপরও ভর দিয়ে পা দুটো বাতাসে দুলিয়েও পড়াগুলো মুখস্থ করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ওর ঠোঁট দুটো অনবরত বিড়বিড় করে নড়ছে, কিন্তু এভাবেও বেশিক্ষণ টেক্কা দিতে পারল না সে। একটু পরেও চিত হয়ে শুয়ে বইটা চোখের সামনে ধরে পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই যেবার মনে হলো এভাবে শুয়ে পড়লে পড়াশোনা নয়, বরং কম্ভকূর্ণের ঘুম চলে আসতে পারে। তাইও এক ঝটকায় খাট থেকে নেমে সোজা দাঁড়িয়ে পড়ল। এবারও ঘরের এক মাথা থেকে অন্য মাথায় অস্থির পায়ে পায়চারি করতে করতে পড়তে লাগলো। বইয়ের দিকে তীক্ষ্ণ চোখে রাখছে আর জোরে জোরে মুখস্থ ফুটিয়ে পড়াগুলো আওড়াচ্ছে, যেন ও কোনো বিশাল জনসভায় দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিচ্ছে। যেবার এই বিচিত্র পড়ার ভঙ্গি দেখে ঘরের এক কোনায় থাকা কাজের মেয়ে সুপিয়া ঘর মুছতে এসে দরজা হা করে দাঁড়িয়ে রইল। বেচারি নিজের চোখে বিশ্বাস করতে না পেরে মনে মনে ভাবলো, ছোট আপার বান্ধবীর কি মাথাটা পুরাই খারাপ হইয়া গেল নাকি? একবার শয়, একবার বসে, আবার খাড়াইয়া চিল্লাইয়া পড়ে। এগুলো আবার কেমন পড়া! বাপের জন্মেও কাউরে এমনে পড়তে দেখি নাই। কিন্তু যেবার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওর লক্ষ্য এখন একটাই, আজ রাতের মধ্যে পুরো সিলেবাস শেষ করতেই হবে। এদিকে অরি খুব ভালো করে বুঝতে পারছিল একটানা পড়ার কারণে ওদের দুজনেরই মগজের গ্লুকোজের মাত্রা একদম শূন্যের কোঠায় নেমে গেছে। বিশেষ করে যেভাবে শারীরিক কসরত করে ক্লান্তিহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ওর এখনোই কিছু পুষ্টিকর এবং ঠান্ডা এনার্জি ড্রিঙ্কস দরকার। তাই অরি বইটা হাতে নিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো রান্নাঘরের দিকে। মিথ্যা নিবাসের বিশাল ও আধুনিক রান্নাঘরটা দিনের এই সময়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর শান্ত থাকে। অরি রান্নাঘরে ঢুকেও কিন্তু ওর পড়া থামলো না। ও বাম হাতে বইটা শক্ত করে ধরে রাখলো আর ডান হাত দিয়ে নিখুঁত নিপুণতায় ফ্রিজ খুলে চকলেট, ঠান্ডা দুধ আর ভ্যানিলা আইসক্রিমের বক্সটা বের করলো। রান্নাঘরের মার্বেল কাউন্টারের উপর বইটা খোলা আর ব্ল্যান্ডারের জগে ঢালছে দুধ, আর একই সাথে ওর চোখ নিবদ্ধ রয়েছে বইয়ের পাতার দিকে। ও এক নজর বইয়ের দিকে তাকাচ্ছে, একটা কঠিন অনুচ্ছেদ মনে মনে আওড়াচ্ছে, আর তারপর চকলেট সিরাপের বোতলটা চেপে ব্ল্যান্ডারে ঢালছে। আইসক্রিমের স্কুপ দিয়ে আইসক্রিম তোলার সময় ও মুখ ফুটিয়ে জোরে জোরে পড়ছে। রান্নাঘরে প্রধান শেফ শাহিন মিয়া তখন পাশে দাঁড়িয়ে রাতের রান্নার জন্য সবজি কাটছিল। তিনি অরির এই এক ঢিলে দুই পাখি মারার কায়দা দেখে পুরোপুরি তাজ্জব বনে গেলেন। তিনি জীবনে অনেক পরীক্ষাতে দেখেছেন, কিন্তু ব্ল্যান্ডার চালানোর তীব্র শব্দের উপর পড়া মুখস্থ করার মতো অলৌকিক দৃশ্য তিনি কখনো দেখেননি। শাহিন মিয়া কিছুটা ভড়কে গিয়ে বিনীত স্বরে বলেন, ছোট আম্মা, আপনি একটু বইসা পড়েন না, আমি মিল্কশেকটা বানাইয়া দিই, আপনার আবার পড়াশোনার ভুল হইয়া যাইব। অরি বই থেকে চোখ না তুলে ওনার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, না আঙ্কেল, একদম ঠিক আছে, আমি নিজেই বানাচ্ছি, হাত সচল থাকলে মাথাও দ্রুত চলে, আপনি আপনার কাজ করুন। অরি ব্ল্যান্ডার সুইচটা অন করে দিল। বড় র শব্দে ব্ল্যান্ডার ঘুরতে লাগলো, আর সেই শব্দের তীব্রতা ছাপিয়ে অরির কোমল কিন্তু দৃঢ় কণ্ঠস্বর শোনা যেতে লাগলো, যা আপন মনে পড়া মুখস্থ করছিল। মিল্কশেক তৈরি শেষ হতে ও দুটো কাচের লম্বা গ্লাসে ওটা ঢাললো। ওপর থেকে কিছুটা চকলেট কুচি ছড়িয়ে দিয়ে ট্রেতে করে গ্লাস দুটো আর বইটা নিয়ে আবারও উপরের ঘরের দিকে রওনা দিল। সাধারণত এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মির্জা কাজ করে শেষ করে বাড়ি ফেরেন। ড্রয়িং রুমে ওনার গম্ভীর কণ্ঠস্বরের উপস্থিতি টের পাওয়া যায়, কিন্তু আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি রাষ্ট্রীয় বৈঠক থাকায় ওনার ফিরতে বেশ দেরি হবে। উনি আগেই ফোন করে অরিকে জানিয়ে দিয়েছেন যেন ওরা ওনার জন্য অপেক্ষা না করে রাতের খাবার খেয়ে নেন এবং মন দিয়ে পড়াশোনা করে। বাবার এই অনুপস্থিতিতে যেন অরিকে মনে মনে আরো বেশি দায়িত্বশীল করে তুলেছে। অরি ট্রে হাতে রুমে ঢুকতেই দেখলো জেবা তখন ক্লান্ত হয়ে মেঝের কার্পেটের উপর শটান শুয়ে পড়েছে, আর বইটা ওর মুখের উপর উল্টো হয়ে পড়ে আছে।
দৃশ্যটা দেখে অরি শব্দহীন হেসে ফেলল। ও ট্রেটা টেবিলের উপর রেখে জেবার মুখের উপর থেকে বইটা সরালো। এই নে বাদামণি, তোর এনার্জি বুস্টার এসে গেছে। আগে এটা খা, মাথা আবার ঝড়ের গতিতে কাজ করা শুরু করবে। চকলেট মিল্কশেকের নাম শুনতেই জেবা এক ঝটকায় উঠে বসলো, যেন ওর গায়ে জিনের আছর হয়েছে। জেবা চকলেট মিল্কশেকের গ্লাসটা দুই হাতে ধরে এমন ভাবে দুটো চুমুক দিচ্ছিল যেন ওটা কোনো স্বর্গীয় অমৃত। এক মস্ত চুমুক দিয়ে ও আহ করে একটা পরম তৃপ্তির শব্দ করলো। তারপর গ্লাসটা নামিয়ে রেখে অরির দিকে তাকিয়ে বলল, এখন এটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল দোস্ত। এতগুলো পড়া একসাথে গিলতে গিলতে আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল এতক্ষণ। অরি নিজের গ্লাসের একটা স্ট্রো ডুবিয়ে আস্তে করে চুমুক দিল। বইটা আবার কোলের উপর খুলে রেখে শান্ত গলায় বলল, একটা একটা করে অধ্যায় পড়। বেশি প্যারা নিলে পরীক্ষার হলে কিছুই মনে থাকবে না। জেবা কার্পেট থেকে উঠে সোফায় বসে পড়ল, পা দুটো ছোপার উপর তুলে দিয়ে বইটা কোলে টেনে নিল। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু এই বইয়ের পাতাগুলো দেখলে আমার মাথা এমনিতেই গরম হয়ে যায়। এত যুদ্ধ, এত রক্ত, এত চক্রান্ত, মানুষ এত খারাপ কেন হয় বলতো? অরি বইয়ের লাইন থেকে চোখ তুলে জেবার দিকে তাকালো। ওর চোখে তখন এক গভীর ও শান্ত দৃষ্টি। ও মৃদু স্বরে বলল, মানুষ খারাপ হয় বলেই তো বই লেখা হয়। জেবা, ভালো মানুষদের সহজ সরল জীবনকে সবাই এভাবে পাতায় পাতায় মনে রাখে না। মনে রাখে তাদের, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, যারা দেশ বাঁচিয়েছে। আমরাও একদিন ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচাবো। সেটাই আমাদের জীবন, নিজেদের ইতিহাস হবে। জেবা অরির কথা শুনে কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো চুপ করে রইল। তারপর আস্তে করে মাথা নেড়ে সায় দিল। তোর ভেতরের গভীরতাটা সত্যি অসাধারণ রে অরি। তুই সবসময় এত সুন্দর করে কথা বলিস কেন? আমার তো শুনলেই সব ক্লান্তি দূর হয়ে যায়, মন ভালো হয়ে যায়। অরি হাসলো। হাসিটা খুব ছোট, কিন্তু তার চোখে এক অদ্ভুত মায়া জড়ানো ছিল। ও কলমটা তুলে নিয়ে বলল, চল, অনেক গল্প হলো, এবার আবার পড়া শুরু করি। দুজন আবার মনোযোগ দিয়ে বই খুলে বসলো। ঘরের মধ্যে শুধু হালকা পাতা উল্টানোর শব্দ আর যেবার মাঝে মাঝে বিড়বিড় করে পড়ার আওয়াজ। বাইরে বিকেলে সোনাঝরা আলোটা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। জানালার পর্দা খুলে গোধূলির কমলা রঙের রোদ এসে পড়ছে ঘরের নরম কার্পেটের উপর। যেন এক শান্তিময় আবহ তৈরি করে রেখেছে দুই বান্ধবীর স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ে। বিকেলের তপ্ত রোদের পর পদ্মাপাড়ের শহর রাজশাহীর আকাশে তখন সন্ধ্যার আবছা অন্ধকার নামতে শুরু করেছে। শহরের এক কোণে অবস্থিত মির্ধা আবরার সারিমের বিশাল বাংলো বাড়ির ড্রয়িং রুমে পরিবেশটা এই মুহূর্তে এক অদ্ভুত গম্ভীরতায় থমথম করছিল। ঘরের ভেতরে সেন্ট্রাল এয়ার কন্ডিশনারের একটানা মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। সোফায় হেলান দিয়ে বসে সারিম, ওর পরনে ধবধবে সাদা শার্টের হাতা দুটো বরাবরের মতো কোনোই পর্যন্ত নিখুঁতভাবে গোটানো। এক হাতের আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত দামি চুরুট, যার নীলচে ধোয়া ড্রয়িং রুমের বিলাসবহুল ঝাড়বাতির আলোয় এক মায়াবী রহস্যময় কুয়াশার সৃষ্টি করেছিল। সারিমের চোখজোড়া দৃষ্টি ছিল শূন্যে ছড়ানো। ওর সেই পাথরের মতো শক্ত আর ধারালো চেহারায় এখন এক অদ্ভুত চতুর হাসির রেখা ফুটে উঠেছে। যতবার ওর চোখের সামনে সেই সকালের দৃশ্যটা ভেসে উঠছিল, সেই দুধ সাদা গায়ের রঙের উপর ভোরের কাঁচা সোনা রোদ, এলোমেলো বাদামি সিল্কি চুল আর হরিণীর মতো টানা টানা চোখ, ততবারই ওর চরুটের ধোয়ার গতি তীব্র হচ্ছিল। মনে মনে অনবরত আওড়াচ্ছিল, আমার চন্দিমা, সে আমার চন্দিমা। 5 বছর ধরে অরিকে নিজের জীবনের সবচেয়ে বড় কলঙ্ক ভেবে দূরে সরিয়ে রেখেছিল সারিম। অথচ এতদিন কিনা আস্ত একটা চাঁদের টুকরো হয়ে ঘরের কোণে লুকিয়েছিল ওর চন্দিমা। চন্দিমাকে হাতছাড়া করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। সারিমের এখন মূল উদ্দেশ্য যেভাবেই হোক অরিকে ফিরে পেতে হবে। এর জন্য এখন ওকে নিজের কঠোর বাবা খাঁচা থেকে বের করে অরিকে বুকে টেনে নিতে হবে। সারিমকে এক চরম খেলা খেলতে হবে, এমন এক চাল চালতে হবে যা পুরো দেশকেও নাড়িয়ে দেবে। ঠিক তখনই ড্রয়িং রুমের ভারী দরজাটা ঠেলে ততস্থ পায়ে ভেতরে প্রবেশ করলো আলভি। আলভির মুখের অবস্থা তখন দেখার মতো। ওর কপাল বেয়ে ঘাম ঝরছে আর চোখ গোল গোল হয়ে আছে। 5 স্টার রেস্তোরাঁয় 4টে নেড়ি কুকুরকে নিয়ে বিফ স্টেক খাওয়ানোর মতো ঐতিহাসিক ও যন্ত্রণাদায়ক ডিউটি শেষ করে ও মাত্রই রাজশাহী এসে পৌঁছেছে। বসের এই আকস্মিক পাগলামিও কোনোভাবেই হজম করতে পারছিল না। আলফি সোফার কিছুটা দূরত্বে এসে অত্যন্ত বিনতিভাবে মাথা নিচু করে দাঁড়ালো। ওর গলা শুকিয়ে তোতলাতে তোতলাতে বলল, স্যার, আপনার নির্দেশ মতে কাজ একদম 100% কমপ্লিট করা হয়েছে।
সারিম চুরুটে একটা শেষ টান দিয়ে অ্যাস্ট্রেতে ওটা গুজে দিল। ও মাথা না তুলে অত্যন্ত শীতল ও গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, মিডিয়ার কি অবস্থা আলভি? আমি যা যা বলেছিলাম সব ঠিকঠাক জায়গায় পৌঁছেছে তো? আলভি পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলো। ও ঢোক গিলে বলল, জি স্যার, দেশের যত বড় বড় নিউজ চ্যানেল, অনলাইন পোর্টাল আর প্রিন্ট মিডিয়ার টপ রিপোর্টার আছে, সবাইকে অত্যন্ত গোপনের মাধ্যমে খবর পৌঁছে দেওয়া হয়েছে। আলভি একটু থামলো। ওর কৌতূহলী ও ভীতু মগজটা আর নিজের কৌতূহল চেপে রাখতে পারলো না। ও নিজের দুই হাত কসলাতে কসলাতে ভুরু কোচকে জিজ্ঞেস করলো, কিন্তু স্যার, একটা ছোট্ট প্রশ্ন ছিল। বলো। আপনি আর আমি তো এখানে একদম সুস্থ সবল অবস্থায়, তাহলে বাইরের মিডিয়াতে আপনার উপর হামলা, এই আগাম ভুয়া খবর ছড়ানোর মানেটা কি স্যার? আসলে কার উপর হামলা হতে চলেছে? কে সেই দুর্ধর্ষ সন্ত্রাসী যে আমাদের এই বাড়িতে অ্যাটাক করবে? সারিম কোনো উত্তর দিল না। ও সোফা থেকে অত্যন্ত ধীর ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ও সুঠাম দীর্ঘ অবয়ব ড্রয়িং রুমের আলো এক তীব্র দাপট ফুটিয়ে তুলল। সারিম আলভির দিকে তাকিয়ে এক রহস্যময় বাঁকা হাসি দিল। সারিম যখন হাসে তখন ওর ধারালো চোয়ালের শিরাগুলো এক অদ্ভুত পুরুষালী হিংসতায় কেঁপে ওঠে। সারিম আলভিকে কিছু বলার আগেই ড্রয়িং রুমের পেছনের দরজা দিয়ে একে একে প্রবেশ করলো প্রায় 10-12 জন বিশাল দেহের মানুষ। এদের প্রত্যেকের পরনে কুচকুচে কালো রঙের পোশাক, মুখে কালো কাপড়ের মাস্ক আর চোখে অন্ধকার চশমা। দেখতে হুবহু পেশাদার কোনো গ্যাংস্টার বা দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনীর মতো লাগছে। আলভি এদের দেখা মাত্রই ভয়ে এক লাফে সোফার পেছনে গিয়ে লুকিয়ে পড়লো। ও কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠতে চাইলো, ওরে বাবারে, ডাকাত পড়েছে, স্যার বাঁচান। চুপ করো আলভি, এত ভয় পেলে আমার পিএ হিসেবে চাকরি করবে কিভাবে? সারিমের কড়া ধমকে আলভি সোফার আড়াল থেকে উকি দিল। সারিম শান্ত গলায় বলল, এরা অন্য কেউ নয়, আমার হায়ার করা লোক। আলভি এবার নিজের বোকা মাথায় হাত দিয়ে সোফার আড়াল থেকে বের হয়ে এলো। ও হা করে বসের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, বসের মাথাটা আজ সকাল থেকে পুরো ড্যামেজ হয়ে গেছে। সকালে রাস্তার চারটা নোংরা কুকুরকে 5 স্টার রেস্তোরাঁয় নিয়ে লাখ টাকার বিফ স্টেক খাওয়ালো, আর এখন নিজের বাড়িতে নিজের টাকা দিয়ে 10-12টা লোক ভাড়া করে গুন্ডা সাজিয়ে বসিয়ে রেখেছে। উনি কি কোনো ক্রাইম থ্রিলার সিনেমার ডিরেক্টর হওয়ার শখ জাগাইছে নাকি? সারিমোর প্যান্টের পকেট থেকে একটা চকচকে কুচকুচে কালো রঙের লাইসেন্স পিট রিভলভার বের করলো। লাইটের আলোয় সেই মারাত্মক অস্ত্রের ধাতব শরীরটা ঝিলিক দিয়ে উঠল। আলভি পিস্তলটা দেখা মাত্রই নিজের দুই হাত মাথার উপর তুলে 3 ফুট পিছিয়ে গেল। ওর কলিজা তখন শুকিয়ে আমসি হয়ে গেছে। সারিম অত্যন্ত নিখুঁত ভঙ্গিতে রিভলভারটা আলভির দিকে বাড়িয়ে দিল। আলভি তো অবাক। ও কাঁপা কাঁপা হাতে পিস্তলটা কোনো মতে ধরলো, যেন ওটা কোনো জ্যান্ত বোম। ঠিক তখনই সারিম ওর দুই হাতে চওড়া করে আলভির একদম মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত আকস্মিক ও গম্ভীর কণ্ঠে আদেশ দিল, শুট মি আলভি, ফায়ার। আলভির হাতের পিস্তলটা প্রায় হাত থেকে খসে পড়ার দশা হলো। ও নিজের কানকে বিশ্বাস করতে পারলো না। ও চোখ দুটো চড়ক গাছ করে বছের দিকে তাকিয়ে রইল। ও ভাবলো ও নির্ঘাত কোনো হরর স্বপ্ন দেখছে। স্যার, কি বললেন? আমি আপনাকে গুলি করব? আমার 14 গোষ্ঠীর তো ফাঁসি হয়ে যাবে স্যার। আমি তো মশা মারতেও ভয় পাই, আর আপনি তো দেশের মন্ত্রীকে গুলি করতে বলছেন। আমি তোমাকে যা বলছি ঠিক তাই করো আলভি, দিস ইজ মাই অর্ডার। সারিমের গলার স্বর এবার আরো কঠোর ও বজ্রকঠিন হয়ে উঠল। আমার এই ডান হাতের বাহুতে সরাসরি গুলি করো, নিশানা যেন ঠিক থাকে, শুধু চামড়া ঘেঁষে মাংসপেশি ভেদ করে গুলিটা বেরিয়ে যাবে, কুইক। আলভি এবার পুরোপুরি বোকা বনে গেল। বেচারা কিছুতেই এই আত্মঘাতী কাহিনীর কোনো মাথামুন্ডু বুঝতে পারছিল না। ও পিস্তলটা ধরে কাঁপতে কাঁপতে বলল, না স্যার, আমার দ্বারা এই পাপ কাজ হবে না। আপনি দরকার হলে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিন, আমাকে জ্যান্ত পুঁতে ফেলুন, তাও আমি আপনাকে শুট করতে পারবো না। আপনি পাগল হয়েছেন নাকি স্যার? নিজের নিজে কেউ গুলি করায়? সারিম এক ধাপ এগিয়ে এসে আলভির শার্টের কলারটা এক হাত দিয়ে খপ করে ধরে ফেললো। ওর চোখ দুটো রাগে ও জেদে লাল হয়ে উঠেছে। ধমক দিয়ে ও বলল, আলভি, তোমার ফালতু বকবকানি শোনার সময় আমার নেই। তুমি যদি এখন আমাকে শুট না করো, তবে তোমার ওই পিস্তল দিয়ে আমি এখনই তোমার মাথায় গুলি করব। চয়েস ইজ ইয়োর্স। সারিমের কড়া ও ভয়ঙ্কর ধমক খেয়ে আলভির প্যান্ট ভেজার দশা হলো। ও বুঝতে পারলো বস এখন পুরোপুরি সিরিয়াস। ও যদি এখন গুলি না চালায় তবে বস ওকেই ইহলোক থেকে বিদায় করে দেবে। বাধ্য হয়ে আলভি চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললো। ওর পুরো শরীর তখন ম্যালেরিয়া রোগীর মতো কাঁপছে। ও কাঁপতে কাঁপতে পিস্তলটা সারিমের ডান হাতের বাহুর দিকে তাক করলো।
ওর আঙ্গুলটা ট্রিগারের উপর কাঁপছিল। মনে মনে আল্লাহর নাম জপতে জপতে বলল, ইয়া আল্লাহ, বসের মাথাটা আজ আসলেই গেছে। আমি স্রেফ ওনার হুকুম পালন করতেছি, আমারে মাফ করে দিও। এরপর ড্রয়িং রুমের নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ করে এক বিকট শব্দের গুলি ফোটার আওয়াজ হলো। বারুদের তীব্র গন্ধ আর ধোঁয়ায় পুরো ঘরটা ভরে গেল। সারিমের ডান হাতের বাহু ঘেঁষে গুলিটা নিখুঁতভাবে মাংসভেদ করে পিছনের দেয়ালে গিয়ে আঘাত করলো। ফিনকি দিয়ে তাজা লাল রক্ত সারিমের সাদা শার্টের হাতা বেয়ে মেঝের দামি কার্পেটে পড়তে লাগলো। সারিম ব্যথায় চোখ মুখ সামান্য কুঁচকে ফেললো। ওর মুখ থেকে কোনো আর্তনাদ বের হলো না। ও নিজের বাঁ হাত দিয়ে ক্ষত স্থানটা চেপে ধরে সেই কালো পোশাকধারী ভাড়াটে গুন্ডাদের দিকে তাকিয়ে শান্ত কড়া গলায় বলল, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। ঘরের আসবাবপত্র ভাঙো, বাইরে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করো, যেন পুরো এলাকাবাসী মনে করে এখানে হামলা চলছে। কুইক! ভাড়াটে গুন্ডারা তৎক্ষণাৎ ড্রয়িং রুমে দামি ফুলদানি, কাচের টেবিল লাথি মেরে ভাঙতে শুরু করলো। বাইরে গিয়ে ধুমাধাম ফাঁকা গুলি ছুড়তে লাগলো। পুরো বাড়ি জুড়ে যেন এক নরক গুলজরাজ পরিবেশ তৈরি হলো। আলভি ততক্ষণে পিস্তলটা মেঝেতে ফেলে দিয়ে নিজের মাথায় হাত দিয়ে মাটিতে বসে গভীর চিন্তায় করছে। ভাবছিল দেশের শিক্ষামন্ত্রীকে গুলি করে ফেলেছে, না জানি এখন ওর জীবনের আর কোনো দিন জেল থেকে বের হওয়া সম্ভব নয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক বিলাসবহুল ভিআইপি কেবিন। ঘরের চারপাশটা একদম সাদা ও পরিষ্কার, জানালা দিয়ে বাইরের রাতের অন্ধকার দেখা যাচ্ছে। কেবিনের মেডিকেল বেডে শুয়ে আছে মিথ্যা আবরার সালিম। ওর ডান হাতে ব্যান্ডেজে ঢাকা, আর সাদা শার্ট বদলে ও এখন হাসপাতালের হালকা নীল রঙের পেশেন্ট গাউন পরে আছে। কপালে সামান্য ঘামের ফোঁটা থাকলে ওর চেহারায় কোনো যন্ত্রণার ছাপ নেই, বরং ও অত্যন্ত আরামদায়ক ভঙ্গিতে বালিশে হেলান দিয়ে বসে আছে। ওর বাম হাতে একটা চকচকে লাল আপেল, আর ডান হাতের আঙ্গুলগুলোতে ব্যান্ডেজের ভেতর থেকেও কোনো মতে সচল রেখেও বাম হাত দিয়ে ফোনের স্ক্রিনে অত্যন্ত মনোযোগের সাথে ক্যান্ডি ক্রাশ গেম খেলছিল। সালিম এক নজর ফোনের দিকে তাকাচ্ছে, একটা করে ক্যান্ডি ম্যাচ করছে, আর অন্য হাত দিয়ে আপেলের মস্ত একটা কামড় বসাচ্ছে। তখন ঠিক তখন ওই কেবিনের দরজাটা ভয়ে ভয়ে একদম ইঞ্চি ইঞ্চি করে ফাঁক করে ভেতরে ঢুকলো আলভি। ও দরজার পাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বসের এই অদ্ভুত কাণ্ড দেখছিল। আলভি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। একে তো এই লোকটা নিজের টাকা খরচ করে লোক ভাড়া করে নিজের পিএকে দিয়ে নিজেকে গুলি করালো, আর এখন হাসপাতালের এত বড় ব্যান্ডেজ নিয়ে ব্যথানাশক ওষুধের কোনো বালাই ছাড়া অত্যন্ত আনন্দের সাথে বসে বসে আপেল খাচ্ছে আর মোবাইলে গেম খেলছে। মানুষের মগজ এতটা জটিল আর অদ্ভুত কিভাবে হতে পারে, তা আলভির ক্ষুদ্র বুদ্ধির বাইরে। সারিম আপেলের আরেকটা আলভির দিকে কামড় দিয়ে আলভির দিকে ফিরে তাকালো, বলল, টিভিটা অন করতো আলভি, দেখি আমার অভিনয়ের রেটিং কেমন হলো। আলভি রিমোট দিয়ে দেয়ালে থাকা বড় এলইডি টিভিটা অন করে দিল। টিভি অন হতেই দেশের 1 নম্বর নিউজ চ্যানেল ব্রেকিং নিউজের সেই পরিচিত ও তীব্র টোন বেজে উঠল। পর্দায় এক নারী রিপোর্টার অত্যন্ত উত্তেজিত ও নাটকীয় ভঙ্গিতে লাইভ রিপোর্টিং করছিল। ওনার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সারিমের রাজশাহী সেই বাংলো বাড়ি, যা এখন শত শত পুলিশ আর্মি ফোর্সের গাড়ি দিয়ে কর্ডন করা। চারিদিক নিরাল নীল সাইরেন আলো জ্বলছে। রিপোর্টার চিৎকার করে বলছেন, দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ রাজশাহী থেকে সরাসরি জানাচ্ছি, দেশের অত্যন্ত জনপ্রিয় তরুণ শিক্ষামন্ত্রী মির্জা আবরার সালিমের উপর এক মস্ত বড় সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা হয়েছে। আজ সন্ধ্যায় ওনার নিজ বাসভবনে একদল মুখোশধারী কালো পোশাক পরিহিত দুর্ধর্ষ আন্তর্জাতিক সন্ত্রাসী বাহিনী আতঙ্কিত হানা দেয়। ওনার নিরাপত্তা রক্ষীদের সাথে সন্ত্রাসীদের তুমুল গুলি বিনিময় হয়। আমাদের কাছে আসা সর্বশেষ খবর অনুযায়ী মাননীয় শিক্ষামন্ত্রী ওনার নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের সাথে লড়াই করেছেন, এবং ওনার ডান বাহুতে সরাসরি একটি গুলি লেগেছে। ওনাকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ ও আর্মি ফোর্সের কড়া পাহারায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো রাজশাহী জুড়ে এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকছেন প্রশাসন। টিভির এই লাইভ নিউজ দেখে আলভি হা করে টিভির দিকে তাকিয়ে রইল, আর সোফায় বসা সারিম এক চিলতে বিজয়ের হাসি হাসলো। ওর এই নাটক যে এতটা সফল হবে তাও নিজেও ভাবেনি। সারিম আপেল খাওয়া শেষ করে ফোনটা টেবিলের উপর রাখলো। ওর চেহারায় এখন এক গভীর ও দূরদর্শী শিকারীর চাতুর্য ফুটে উঠেছে। ও
ও খুব ভালো করেই জানে এই নিউজের পর ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি ধরনের সুনামি বয়ে যাচ্ছে। ওর বাবা আরিশান মির্জা নিশ্চয়ই এতক্ষণে ওনার একমাত্র ছেলের উপর এই হামলার খবর শুনে নিজের চেয়ারে স্থির থাকতে পারবেন না। সালিম হঠাৎ করে বেড থেকে পা দুটো নিচে নামিয়ে বসলো। ও আলভির দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর ও হুকুমের সুরে বলে উঠল, আলভি, এখন ওই হাসপাতালের বাইরে গিয়ে দেখো ওই স্বরাষ্ট্রমন্ত্রী আমায় বাড়ি নিতে আসছে কিনা। আলভি দরজার হাত ধরে 1 ইঞ্চি পিছিয়ে গেল। ওর মুখের হাঁটা এবার এতটাই বড় হলো যে মনে হলো একটা আস্ত আপেল অনায়াসে ওর মুখের ভেতর ঢুকে যেতে পারে। বসের মুখের দিকে তাকিয়ে ওর মনে হলো এই মানুষটা কি আদৌ কোনো রক্ত মাংসের মানুষ, নাকি ওপরওয়ালার তৈরি বিশেষ কোনো রোবট, যে নিজের হাত গুলিতে ঝাঁঝরা করে এসে হাসপাতালের বেডে বসে রসিয়ে রসিয়ে আপেল খাচ্ছে, আর এখন নিজেই কিনা নিজের প্রতাপশালী বাপের আসার প্রতীক্ষায় দিন গুনছে। স্যার, আপনি তো মানুষ না, আপনি একখানা জ্যান্ত দাবা খেলার কোড। নিজের জানের মায়া ছেড়ে এমন চাল চাললেন। আঙ্কেল যদি একবার বুঝে ফেলে এটা আপনার নিজের সাজানো নাটক, তাহলে কিন্তু আমার কপালে জেলের ভাত নিশ্চিত। সালিম একটা বাঁকা হাসি দিল। সেই হাসিতে কোনো চপলতা ছিল না, ছিল এক মস্ত বড় শিকারীর আত্মবিশ্বাস। সে শান্ত গলায় বলল, আলভি, তুমি রাজনীতি বোঝো না, আর আরিশান মিথ্যাকেও চেনো না। ওনার নিজের চেয়ারটার চেয়ে ওনার রক্তের অহংকার অনেক বেশি। এই নিউজের 5 মিনিটের মাথায় ওনার পার্সোনাল হেলিকপ্টার ঢাকার রানওয়ে ছেড়েছে। এতক্ষণে হয়তো রাজশাহীর বিমান ঘাঁটিতে ল্যান্ডও করে গেছে। যাও, বাইরে গিয়ে ওনার অ্যান্টিটা দেখে আসো। আলভি আর কথা বাড়ালো না। বসের এই দূরদর্শিতার সামনে ও নিজেকে স্রেফ একটা চুনোপুটি মনে করলো। ও কেবিনের দরজা খুলে করিডোরে পা রাখতেই পুরো হাসপাতালের পরিবেশটা থমথমে অনুভব করলো। করিডোরের দুই পাশে সারি সারি স্পেশাল ফোর্স, এনএসআই আর ডিবি পুলিশের পোশাকধারী অফিসাররা একদম কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। হাসপাতালের ডাক্তার নার্সরা ভয়ে টুশব্দ পর্যন্ত করছে না। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্ত থেকে ভারী বুটের এক চাবুকের মতো শব্দ শোনা গেল। আলভি ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো করিডোরের নিয়ন লাইটের আলো অন্ধকারে এক বিশাল ও সুঠাম অবয়ব অত্যন্ত দ্রুত ও দৃঢ় পায়ে এগিয়ে আসছে। পরনে ওরা ধবধবে সাদা কটন শার্ট, যার হাতা দুটো খুব নিখুঁতভাবে কোনোই পর্যন্ত গোটানো। ওনার চামড়া, কাঁধ আর নিখুঁত ছাটা দাড়ির রূপলি আভা হসপিটালের করিডোরে এক অদ্ভুত গাম্ভীর্য ফুটিয়ে তুলেছে। ওনার পেছনে ওনার পার্সোনাল বডিগার্ড ফোর্সের 8-10 জন প্রায় দৌড়েই আসছে ওনার গতি সামলাতে। উনি আর কেউ নন, স্বয়ং আরিশান মিথ্যা। মুখের অবয়বটা তখন পাথরের চেয়েও শক্ত ছিল। ওনার চোখের মনিতে এক তীব্র শান্ত তুফান জলজল করছে। নিজের একমাত্র ছেলের উপর হামলা হয়েছে, এই খবর শোনার পর ওনার ভেতরের পিতা এবং প্রশাসক দুটোই যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আলভি ওনাকে দেখা মাত্রই করিডোরের দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে রইল। নিজের 2 হাত ভাঁজ করে মাথা নিচু করে ফেলল। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, ইয়া আল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছেন। এখন যদি উনি জানতে পারেন ওনার ছেলের বাহুতে আমি নিজের হাতে গুলি করেছি, তবে উনি আমার এই হাসপাতালের ছাদ থেইকা ডাইরেক্ট নিচে ফেলাইয়া দিব। আরিশান মিথা আরবির দিকে এক পলকও তাকালেন না। ওনার সে তীব্র তীক্ষ্ণ দৃষ্টি সোজা গিয়ে পড়ল 406 নম্বর ভিআইপি কেবিনের দরজার উপর। উনি এক ঝটকায় দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে সালিম তখনও অত্যন্ত আয়েশি ভঙ্গিতে শুয়েছিল। দরজায় শব্দ হতেও খুব দ্রুত ওর মোবাইলটা বালিশের নিচে গুজে দিল এবং মুখে সেই চতুর হাসিটা 1 সেকেন্ডে মুছে ফেলে এক চরম অসুস্থ ও ক্লান্ত ব্যথায় কুঁকড়ে যাওয়া ভেগ ধারণ করলো। যেন এই পৃথিবীর সবচেয়ে নিরীহ এবং ভুক্তভোগী ছেলে, যে সন্ত্রাসীদের গুলিতে আজ প্রায় মরতে মরতে বেঁচে গেছে। আরিশান মিথ্যা কেবিনের মাঝখানে এসে দাঁড়ালেন। ওনার সেই বিশাল অবয়বটা বেডের সামনে এসে দাঁড়াতেই পুরো ঘরের বাতাস যেন আরো কিছুটা ভারী হয়ে গেল। উনি ছেলে সেই ব্যান্ডেজ করা ডান হাতটার দিকে তাকালেন, যেখানে এখনো হালকা রক্তের দাগ লেগে আছে। ওনার ফর্সা কপালটা মুহূর্তের মধ্যে রাগে আর উদ্বেগে লাল হয়ে উঠল। কিন্তু উনি নিজের ভেতরে সেই পিতৃত্বের দুর্বলতাটাকে বাইরে প্রকাশ পেতে দিলেন না। ওনার গলার স্বর বরাবরের মতো গম্ভীর ও গম্ভীর শোনালো, কেমন আছো? আরিশান মিথ্যা জিজ্ঞেস করলেন। ওনার চোখ জোড়া তখন সালিমের মুখের প্রতিটি রেখাকে মেপে নিচ্ছিল। সালিম একটা কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বাম হাত দিয়ে ওর কপালটা চেপে ধরলো। অত্যন্ত দুর্বল ও ক্ষীণ কণ্ঠে বলল, বেঁচে আছি এটাই অনেক। তোমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, তাতে মাঝরাতে নিজের শোবার ঘরেও মানুষ নিরাপদ নয়। আর যদি আমার গার্ডরা সময় মতো ফায়ার না করতো, তবে হয়তো নিজের একমাত্র ছেলের লাশ ঢাকা যেত।
আরিশান মির্জা সোফার সামনে থেকে একটা কাঠের চেয়ার টেনে সারিমের বেডের একদম মুখোমুখি বসলেন। ওনার ডান হাতের আঙ্গুলগুলো চেয়ারের হাতলে এক নির্দিষ্ট ছন্দে মৃদু শব্দ করছে, যা উনি বেশি চিন্তিত থাকলে করে থাকেন। উনি ওনার চশমাটা নাকের ডগায় ঠিক করে নিয়ে অত্যন্ত শান্ত অথচ তীক্ষ্ণ গলায় বললেন, রাজশাহী পুলিশ কমিশনার আইজিপি অলরেডি স্পট ভিজিট করেছে। পুরো এলাকা কর্ডন করা, 17 রাউন্ড ফাঁকা গুলির খোসা পাওয়া গেছে তোমার ড্রয়িং রুমে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না সারিম। কি? সারিম আর চোখে তাকালো, মনে মনে একটু সজাগ হলো। ও খুব ভালো করেই জানে বাবার তীক্ষ্ণ বুদ্ধিকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সন্ত্রাসীরা তোমার ঘরে ঢুকলো, এত ভাঙচুর করলো, অথচ তোমার সিকিউরিটি প্রোটোকলের একজন গার্ডের গায়ে একটা আঁচড় লাগলো না। শুধু তোমার ডান বাহুর একটা নির্দিষ্ট মাংসপেশি ঘেঁষে গুলিটা বেরিয়ে গেল। নিশানাটা বড্ড বেশি নিখুঁত ছিল না? আরিশান মিথ্যা ওনার গভীর চোখ দুটো দিয়ে শারিমের চোখের মনিতে তাকালেন, যেন ওনার ভেতরে সেই কড়া প্রশাসক ছেলের মনের ভেতরের চক্রান্তটাকে একদম উপড়ে নিয়ে আসতে চাচ্ছেন। শারিম মনে মনে একটু ভরকে গেলেও বাইরে ওর মুখের চামড়া বিন্দুমাত্র নড়ল না। মনে মনে হাসলো। ওর মনোভাব যে কতটা জাউরা তা ওর এই বাপ সামান্যতম আজ আজ করতে পারবে না। সারিম নিজের দুর্বল ভেগটা আরো এক ধাপ বাড়িয়ে দিয়ে অত্যন্ত তিক্ত গলায় বলল, তুমি কি এখন আমার ক্ষতের উপরেও তোমার গোয়েন্দা রিপোর্ট তৈরি করবে বাবা? আমি এখানে যন্ত্রণায় মরছি আর তুমি ওটাকে নিখুঁত নিশানা বলে বিদ্রুপ করছো। তোমার ক্ষমতার বেড়াজাল কি তোমার ভেতরের বাবাকে পুরোপুরি মেরে ফেলেছে? ছেলের এই তীরের মতো কথা শুনে আরিশান মির্জা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। ওনার চওড়া বুকটা এক গভীর দীর্ঘশ্বাসে ওঠানামা করলো। উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ওনার সাদা সাদের কলারটা ওনার ভেতরের চাপা ক্ষোভ কিছুটা কাঁপছিল। উনি উইন্ডোর দিকে মুখ করে দাঁড়িয়ে বাইরের বা রাতের অন্ধকারের দিকে তাকালেন। অত্যন্ত ধীর লয়ে বললেন, তোমার এই ক্ষোভ আজ নতুন নয় সারিম। 5 বছর ধরে তুমি এই ক্ষোভ নিজের বুকে পাথর চাপা দিয়ে রেখেছো। কিন্তু মনে রাখবে, আরিশান মির্জা তার ছেলের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ করে না। রাজশাহী শহর তোমার জন্য আর নিরাপদ নয়। তুমি কাল সকালের মধ্যে আমার সাথে ঢাকা ফিরছো। মিথ্যা নিবাসেই তোমার বাকি ট্রিটমেন্ট হবে। বাবের কথা শুনে মনে মনে এক চিলতে বিজয়ের উল্লাসে নেচে উঠল। ওর মনের ভেতর সেই রোমিও তখন খুশিতে ডিগবাজি খাচ্ছিল। মনে মনে ভাবছিল, ঢাকা, মিথ্যা নিবাস, তার মানে আমি রোজ রোজ আমার চন্দিমাকে দেখতে পাবো। ওর ওই দুগ্ধ শুভ্র ত্বকের মায়া, ওই বাদামি সিল্কি চুলের সুবাস। প্রতিদিন সকালে ওর মিষ্টি মুখটা দেখে আমার দিন শুরু হবে। বেশি দিন লাগবে না, খুব কাছাকাছি থেকে ওকে নিজের প্রেমের সাগরে এমন ভাবে ডুবিয়ে দেব যে ও নিজেই আমার বুকে এসে ধরা দেবে। ও শুধু আমার, আমার অন্ধকার আকাশের শত তারার মাঝে সে একমাত্র আলোর উৎস, আমার একমাত্র ব্যক্তিগত চন্দিমা। কিন্তু বাইরে শাড়ি মোর মুখের অভিব্যক্তিকে একদম পাথরের মতো শক্ত করে ফেললো। ও একরাশ অবজ্ঞার জেদ নিয়ে বলল, আমি ঢাকায় যাব না। মিথ্যা নিবাসে পা রাখার চেয়ে আমার এই হাসপাতালে মরে যাওয়া অনেক ভালো। 5 বছর আগে যে বাড়িকে আমি নিজের জীবনের সবচেয়ে বড় ব্ল্যাক স্পট মনে করে বের হয়ে এসেছিলাম, সেখানে আমি আর কোনোদিন ফিরে যাব না। তুমি তোমার ক্ষমতা আর ঘরে সেই উটকো ঝামেলাকেই নিয়ে থাকো। আরিশান মিথ্যা ঝটকা মেরে ঘুরে দাঁড়ালেন। ওনার চোখের মনিতে এবার তীব্র রাগ আর কঠোর রূপ ধারণ করলো। উনি শারিমের বেডের একদম কাছে এসে নিচু ও বজ্র কঠিন কণ্ঠে বললেন, তুমি যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি তোমাকে দিইনি সারি। তুমি এখন দেশের একজন দায়িত্বশীল মন্ত্রী। তোমার উপর হামলা মানে পুরো সরকারের ভাবমূর্তির উপর আঘাত। আগামীকাল সকালে তোমাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এটা আমার শেষ কথা। আর তুমি যাকে উটকো ঝামেলা বলছো, সে এখন 18 বছরের এক প্রাপ্তবয়স্ক তরুণী। ও আমার ঘরের সম্মান, আমার মেয়ে। ওর প্রতি তোমার এই অবজ্ঞা আমি আর বরদাস্ত করব না। আর এমনিতেও তোমাদের ডিভোর্স হয়ে গেছে। তুমি নিজেই ওকে তোমার বিয়ের সাহায্যে ডিভোর্স পেপারে সাইন করিয়ে আনছো। সো এখানে আমি আর তোমার যাওয়া নিয়ে কোনো প্রবলেম দেখতে পারছি না। সারিন দাঁতে দাঁত চেপে বালিশে মাথা এলিয়ে দিল। এমন ভান করতে লাগলো যেন সে ওনার এই জোরাজুরিতে চরম বিরক্তি এবং নিরুপায় হয়ে ওনার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হচ্ছে। ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে অত্যন্ত কর্কশ গলায় আরিশান মিথ্যাকে বলল, ঠিক আছে যাব। তোমার ক্ষমতার জোরের সামনে তো আমার কোনোদিন নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না, আজও নেই। তবে মনে রাখবে, আমি সেখানে সেফ তোমার জিম্মি হয়ে যাচ্ছি, তোমার ছেলে হিসেবে নয়। সারিমের কথা শুনে আরিশান মির্জা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। ওনার সাদা শার্টের হাতাটা আরো একবার ঠিক করতে করতে অত্যন্ত দ্রুত ও গম্ভীর পায়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন।
উনি চলে যেতে আলভি আবার চোরের মতো ফুরুত করে ঘরের ভেতর ঢুকলো এবং দরজার লকটা আটকে দিল। দরজার ওপাশে আরিশান মির্ধার ভারী বুটের শব্দ মিলিয়ে যেতে বেডে শুয়ে থাকা সারিম এক ঝটকায় উঠে বসলো। ওর মুখের সেই ব্যথার অভিনয় এক সেকেন্ডে উধাও। সারিম বাম হাত দিয়ে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে আবার অত্যন্ত আনন্দের সাথে ক্যান্ডি ক্রাশ গেম খেলতে শুরু করলো। আলভি নিজের কপালে হাত দিয়ে সোফায় বসলো আর হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আপনি আস্ত একটা অ্যাক্টর। আপনার এই বাপ বেটার ডায়লগ শুনে আমার মনে হয়েছিল আমি কোনো সিনেমার থিয়েটারে বসে আছি। কিন্তু স্যার, আপনি যে এত নাটক করে শেষমেশ ঢাকা যেতে রাজি হলেন, আপনার বলা সেই উটকো ঝামেলার কাছেই তো আবার ফিরে যাচ্ছেন। লাভটা কি হইল? সারিম আপেলের শেষ টুকরোটা মুখে পুরে দিয়ে আলভির দিকে তাকিয়ে এক মায়াবী গভীর ও রহস্যময় হাসি হাসলো। সে অত্যন্ত নিচু ও তৃপ্তির গলায় বলল, আলভি, তুমি স্রেফ কাগজের ডিভোর্স পেপারটা কুকুর দিয়ে চিবিয়ে খেতে দেখেছো, কিন্তু আমি সেই কাগজের আড়ালে লুকিয়ে থাকা আস্ত একটা চাঁদের টুকরো দেখে এসেছি। যে উটকো ঝামেলাকে আমি 5 বছর ধরে এড়িয়ে চলেছি, সে আমার জীবনের ডেস্টিনি। ও আমার চন্দিমা। এই চন্দিমাকে নিজের আকাশে চিরতরে ধরে রাখার জন্যই আজ আরিশান মির্ধার খাঁচায় আমার এই স্বেচ্ছায় বন্দী হওয়া। খেলা তো মাত্র শুরু হলো, এবার ইশকে ফানিয়ার জ্বলবে। শারিমের এই গভীর ও উন্মাদনা ভরা কথা শুনে আলভি কেবিনের নিয়ন লাইটের দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ও বুঝতে পারলো বসের এই প্রেমের জ্বর এবার পুরোপুরি কাঁপিয়ে ছাড়বে। তবে বেচারা আলভির মনটা এভাবে খারাপ হয়ে আছে যে বস এখন আর নিজের বউকে ডিভোর্স দিচ্ছে না, উল্টো বউয়ের কাছাকাছি থাকার জন্য এত বড় মেলোড্রামা ক্রিয়েট করলো। তার মানে এই জন্মে ওই সুন্দরীকে বিয়ে করার ইচ্ছে আলভির স্বপ্নই থেকে যাবে। কত আশা ছিল বেচারা বস তালাক দিতেই মেয়েটাকে সে বিয়ের প্রস্তাব পাঠাবে, সেসব এখন সে ঘুরে বালি হয়ে বসে আছে। গোধূলি সেই মায়াবী কমলা আলো কখন যে রাতের নিবিড় অন্ধকারে রূপ নিয়েছে তা পড়ার ঘরের চার দেয়ালের বন্দি অরি আর জেবা টেরই পায়নি। ঘরের সিলিং ফ্যানটা তখনও একঘেয়ে সুরে ঘুরে চলেছে। পড়ার টেবিল থেকে শুরু করে খাটের উপর পর্যন্ত বই খাতায় যে সাম্রাজ্য গড়ে উঠেছিল তা এখন আরো কিছুটা বিস্তার লাভ করেছে। ঠিক তখনই অরির কোলের পাশে রাখা ওর ফোনটা কেঁপে উঠলো। স্ক্রিনে বাবা নামটা ভেসে উঠতে অরি ওর হাতে হাইলাইটার পেনটা রেখে দুটো ফোনটা কানে নিল। হ্যাঁ বাবা, বলো, তুমি কখন ফিরবে? আমরা তোমার জন্য ডিনারে অপেক্ষা করছি, অরি খুব নরম গলায় জিজ্ঞেস করলো। ওপার থেকে আরিশান মির্ধা এক দীর্ঘ ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। ওনার ব্যাকগ্রাউন্ডে তখন অনেক মানুষের ফিসফিসানি আর পুলিশের ওয়ারলেসের কর্কশ আওয়াজ আসছিল। তিনি অত্যন্ত ধীর কিন্তু গম্ভীর গলায় বললেন, অদ্রিজা, আজ রাতে আমি বাড়ি ফেরা হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অত্যন্ত জরুরি একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাকে আজ রাতে একটা বিশেষ কাজে ঢাকার বাইরে যেতে হচ্ছে। প্রশাসন আর গোয়েন্দা বিভাগের সবাইকে নিয়ে একটা হাই অ্যালার্ট মিটিং চলছে। আরিশান মির্ধা ওনার একমাত্র ছেলে শারিমের উপর হামলার খবরটা এই মুহূর্তে অরিকে জানিয়ে ওর কোমল মনে কোনো বাড়তি চাপ দিতে চাইলেন না। বিশেষ করে আগামীকাল মেয়েটার এত পরীক্ষার এই সময়ে কোনো পারিবারিক অশান্তি বা দুর্ঘটনার খবর অরির মগজের কোষে ধাক্কা দিক, তা একজন বাবা হিসাবে উনি কোনোভাবেই চান না। ও আচ্ছা বাবা, দেশের পরিস্থিতি কি খুব খারাপ? অরি একটু চিন্তিত সুরে জিজ্ঞেস করলো। তুমি ওসব নিয়ে একদম ভাববে না মা। দেশের পরিস্থিতি সামলানোর জন্য আরিশান মির্ধা এখনো বেঁচে আছে। তুমি শুধু নিজের পড়ালেখায় মন দাও। তুমি আর জেবা সময় মতো রাতের ডিনার করে নিবে। আর তোমার শাহিন আঙ্কেলকে বলে দিয়েছি সব গুছিয়ে রাখতে। ও হ্যাঁ, সারা রাত জেগে একদম পড়াশোনা করার মতো পাগলামি করবে না। শরীর খারাপ করলে কিন্তু পরীক্ষার হলে কলম চড়বে না। নিজের খেয়াল রাখবে, জেবা বড্ড চঞ্চল, ওকেও একটু দেখে রেখো। কোনো সমস্যা হলে আমাকে বা গার্ডদের তৎক্ষণাৎ ফোন করবে, কেমন? জি বাবা, আমি সব মনে রাখবো। তুমিও নিজের খেয়াল রাখবে, সময় মতো ডিনার করে নিবে। অরি অত্যন্ত দায়িত্বশীলের মতো বলল, আচ্ছা মা, খোদা হাফেজ। ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও। আরিশান মিতা ফোনটা কেটে দিলেন। অরি ফোনটা টেবিলের উপর রেখে একটা লম্বা শ্বাস ফেললো। জেবা তখন খাটের উপর উপর হয়ে শুয়ে ইতিহাসের একটা জটিল পাতা মুখস্থ করার চেষ্টা করছিল। ও অরির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কি রে, আঙ্কেল আজ ফিরবে না? না, খুব জরুরি কাজ পড়েছে। আজ রাতে ওনাকে ঢাকার বাইরে যেতে হচ্ছে। আমাদের ডিনার করে নিতে বললেন। অরি নিজের রিডিং গ্লাসটা নাকের ওপর থেকে ঠিক করতে করতে বলল। জেবা এক ঝটকায় খাট থেকে নেমে সোফায় এসে বসলো। ও একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, বাবা, আঙ্কেল বাড়িতে না থাকলে কেন জানি ঘরের বাতাসটা একটু হালকা লাগে রে।
উনার সেই গম্ভীর চেহারা আর বাঘের মতো চাহনি দেখলে আমার বুকের ভেতর কেমন গুড়গুড় করতে থাকে। বিশেষ করে গত রাতের ওই উকুন কাণ্ডের পর থেকে তো ওনার সামনে গেলে আমার মনে হয় এই বুঝি উনি আমারে ওনার স্পেশাল ফোর্স দিয়া অ্যারেস্ট করাইয়া দিলেন। অরি জেবার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। ওর রূপের সেই স্নিগ্ধ হাসি যেন পুরো ঘরের ক্লান্তি এক নিমিষেই ধুয়ে দিল। ও জেবাকে ধমক দিয়ে বলল, দূর বোকা, বাবা বাইরে থেকে যতই কঠিন প্রশাসক হোক না কেন, ভেতরে ওনার মনটা বড্ড নরম। আমাদের কত ভালোবাসে দেখিস না। চল, শাইন আঙ্কেলকে বলি খাবার দিতে, খেয়ে এসে আবার পড়তে হবে। দুজন নিচে নেমে অত্যন্ত দ্রুততার সাথে রাতের খাবার শেষ করে নিল। শাহিন মিয়া ওদের জন্য গরম গরম খাবার রান্না করেছিলেন। খাবার শেষ করে ওরা দুজন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আবার দোতলায় পড়ার ঘরে এসে দরজা বন্ধ করে দিল। আজকের প্রশ্নপত্রে সেই ভয়াবহ রূপ দেখার পর ওদের ভেতরে সমস্ত আলসেমি উধাও হয়ে গেছে। জেবা আর অরি দুজনেই মনে মনে এক অলিখিত পণ করে ফেলেছে। আজ রাতে ওরা এক পলকও ঘুমাবে না। পুরো সিলেবাসের প্রতিটি লাইন, প্রতিটি অনুচ্ছেদ এমন ভাবে খুঁটিয়ে পড়বে যেন যেখান থেকে প্রশ্ন করুক না কেন খাতা যেন ফাঁকা না থাকে। রাত যত গভীর হতে লাগলো, ঘরের নীরবতা তত তীব্র হতে লাগলো। ঘড়ির কাঁটা 12টা, একটা দুটো পার হয়ে যখন ভোর 4টের ঘরে গিয়ে পৌঁছালো, তখনও দুই বান্ধবীর চোখের পাতায় ঘুমের কোনো চিহ্ন ছিল না। অরি টেবিল লাইটের আলোয় মগ্ন হয়ে খাতায় বারবার লিখছিল, আর জেবা মেঝের কার্পেটের উপর বসে পিঠটা ঠেকিয়ে, সোফার সাথে পিঠটা ঠেকিয়ে অনবরত পড়া আওড়ে যাচ্ছিল। ভোরের দিকে যখন হালকা শীতল হাওয়া জানালা দিয়ে ঘরে ঢুকলো, তখন ওদের সিলেবাস সম্পূর্ণ শেষ হলো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে এক ক্লান্ত কিন্তু তৃপ্তির হাসি হাসলো। অবশেষে এক রাতের কঠিন যুদ্ধ জয় করে ওরা ভোরের আলো ফোটার প্রতীক্ষা করতে লাগলো। ভাবলো পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু অধ্যায় রিভিশন দিয়ে যাবে পুনরায়। সকালে সোনালী রোদ খন্দকার ভিলার ডাইনিং রুমে এসে পড়েছে। কাচের বড় টেবিলটার উপর সাজানো ধোয়া ওঠা পরোটা, ডিম ভাজি আর সুজির হালুয়া। টেবিলের এক মাথায় অত্যন্ত বিষণ্ণ মুখে বসে আছেন রাজন খন্দকার। ওনার পরনে যথারীতি সাদা ধবধবে পাঞ্জাবি হলেও ওনার মুখ ছবিতে গত রাতে সেই তীব্র গ্লানি কালো ছায়া স্পষ্ট। ওনার চোখের নিচে কালি জমেছে। চামচ দিয়ে প্লেটের খাবারটা নাড়াচাড়া করলেও এক লোকমা খাবার মুখে তোলার মতো রুচি ওনার নেই। ওনার সমস্ত পুরুষত্ব, ওনার এত বছরের সামাজিক সম্মান প্রতি রাতেই ধুলোয় মিশিয়ে দেয় ওনার ছেলে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে শীষ বাজাতে বাজাতে নেমে এলো আফিম। ওর ভেতরে সেই পৈশাচিক তপ্ত আর বন্য উল্লাসের রেশ ওর চোখে মুখে তখনও চকচক করছে। আফিম এসে কোনো দ্বিধা বা সংকোচ ছাড়াই সরাসরি অনুপমার পাশে বসলো। অনুপমা ততক্ষণে আফিমের জন্য প্লেট সাজাতে ব্যস্ত। আফিম বাবার সামনে অত্যন্ত নির্লজ্জভাবে নিজের একটা হাত অনুপমার ফিনফিনে শাড়ির উপর দিয়ে ওর উন্মুক্ত পিঠে ওর কাঁধে রাখলো। তারপর ওকে নিজের দিকে টেনে জড়িয়ে ধরে বসলো। রাজন খন্দকার ছেলের এই অবাধ্যতা আর স্ত্রীর এই চরম বেহায়াপনা দেখেও নিজের চোখ দুটো বন্ধ করে নিলেন। ওনার গলার কাছে এক মস্ত বড় কান্নার দলা আটকে গেল। তিনি ওনার একমাত্র ছেলেকে কিছু বলতে গিয়েও পারলেন না। ওনার ঠোঁট দুটো কেঁপে ওখানে থেমে গেল। ওনার নিজের ঘরে নিজের চোখের সামনে এই অবৈধতার রাজত্ব চলছে, অথচ অথচ ওনার কিছুই করার নেই। ওনার শাসন, ওনার পিতৃত্ব আজ এই কামনার অন্ধ দেয়ালের কাছে সম্পূর্ণ পঙ্গু। অনুপমা নিজের ঠোঁটে সেই চিরচেনা মায়াবী ও চতুর হাসিটা ধরে রেখে বাটি থেকে সুজির হালুয়া চামচে তুলে অত্যন্ত যত্ন করে আফিমের মুখে পুরে দিল। নাও আফিম, তোমার প্রিয় হালুয়া, পুরোটা শেষ করো। অনুপমার গলার স্বর যেন মধু ঝরানো, যেন কিছুই হয়নি এমন একটা ভাব। আফিম হালুয়াটা চিবোতে চিবোতে রাজন খন্দকারের দিকে তাকিয়ে এক কুৎসিত তাচ্ছিল্য ভরা হাসি দিল। ও ভালো করেই জানে এই বাড়ির আসল মালিক এখন সে নিজে। ও যা পছন্দ করে, যার উপর ওর নজর পড়ে, তা সে কোনো মূল্যে যে কোনো মূল্যে আদায় করেই ছাড়ে। তা সে বাবার আসন হোক, ক্ষমতা হোক, কিংবা বাবার ঘরের তরুণী স্ত্রী হোক না কেন। রাজন খন্দকার নিঃশব্দে নিজের পানির গ্লাসটা তুলে নিলেন। ছেলের আর স্ত্রীর এহেন মেলামেশা উনি চেয়েও আটকাতে পারছেন না, কারণ ওনার ভেতরের প্রতিবাদে সেই মেরুদণ্ডটা অনেক আগেই ভেঙে গেছে। উনি আর কিছুই বললেন না এসব নিয়ে। আফিম নিজের ব্রেকফাস্ট শেষ করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। বাবার সামনে অনুপমার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলো। তারপর রাজন খন্দকারের অবশ দৃষ্টির সামনে অত্যন্ত গভীর ও তীব্রভাবে অনুপমার অধরে নিজের কামনার এক শেষ চুম্বন এঁকে দিল। অনুপমার চোখ বুজে সেই চুম্বন গ্রহণ করলো এবং এক লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকালো। আসছি আম্মু,
দুপুরের মধ্যে কাজ শেষ করে ফিরবো। হাফিম একটা পৈশাচিক হাসি দিয়ে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওর যাওয়ার উদ্দেশ্য আবার সেই পুরনো এলাকায় মাস্তানি, গুন্ডামি আর সুন্দরী মেয়েদের উত্ত্যক্ত করে নিজের দাপট বজায় রাখা। বিশেষ করে রাফফানের কাছ থেকে সে তেজি মেয়েটার অরিন নাম ঠিকানা আজ ওকে বের করতেই হবে। আফিম বেরিয়ে যেতেই ডাইনিং রুমের থমথমে ভাবটা আরো বেড়ে গেল। রাজন খন্দকার নিজের রাত খাওয়া প্লেটটা ঠেলে দিয়ে টেবিল থেকে উঠে দাঁড়াতে চাইলেন। ওনার সারা শরীর অপমান আর ক্লান্তিতে ভেঙে আসছিল। ঠিক তখনই অনুপমা অত্যন্ত চতুরতার সাথে রাজন খন্দকারের পিছু পিছু এসে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ও ভালো করেই জানে ওর বুড়ো স্বামীকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয়। অনুপমা ওর কাঁধে নিজের নরম চিবুকটা ঘুষে অত্যন্ত মিষ্টি আর আদুরে গলায় রাজন খন্দকারের মুড ভালো করার অভিনয় শুরু করে দিল। ওভাবেই মুখ কালো করে উঠে যাচ্ছে কেন বেবি? তুমি শুধু শুধু ভুল বুঝছো আমাকে। অনুপমা ওনাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো এবং ওনার বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি তো ইচ্ছে করে ওর কাছে যাই না বেবি। আমি তোমাকেই ভালোবাসি, এই মনে শুধু তুমিই আছো। কিন্তু আফিমের রাগ তো তুমি জানো, ও যা চায় তা তো দিতেই হয়। নয়তো ও যদি রেগে গিয়ে এই খন্দকার ভিলার সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় কিংবা তোমার কোনো ক্ষতি করে বসে। সৎমা হিসেবে ওকে একটু খুশি রাখা, ওর ভেতরের রাগটা শান্ত রাখার একটা দায়িত্ব আমারও আছে তো নাকি? আমি তো এসব করছি শুধু আমাদের এই সংসারের শান্তির জন্য, তোমার সুরক্ষার জন্য। অনুপমার এই জাদুকরী মিষ্টি কথাগুলো রাজন খন্দকারের কানে এসে পৌঁছাতে ওনার ভেতরে সেই জমে থাকা ক্ষোভার শক্ত ভাবটা পলকে গলে গেল। পৌরোঠের এই শেষ বয়সে এসে অনুপমার এই কৃত্রিম ভালোবাসার মায়াটাকে উনি কিছুতেই উপেক্ষা করতে পারলেন না। উনি মনে মনে জানতেন এটা মিথ্যা, তাও এই মিথ্যাটুকুতেই আঁকড়ে ধরে উনি নিজের সান্ত্বনা খুঁজে নিলেন। ওনার মুড নিমিষেই ভালো হয়ে গেল। অনুপমা ওনার চোখে সেই অন্ধতার সুযোগ নিয়ে ওনার পকেটে হাত ঢুকিয়ে দিল। অফিস যাওয়ার আগে ওনার ওয়ালেট থেকে ক্রেডিট কার্ড নিজের আঙ্গুলে ফাঁকে লুফে নিল। অনুপমা এরপর রাজন খন্দকারের গালে একটা আলতো চুমু খেয়ে চপল গলায় বলল, আজকে একটু শপিং এ যাবো বেবি, তোমার ক্রেডিট কার্ডটা রাখলাম। সুন্দর সুন্দর শাড়ি আর গয়না কিনে আনবো, যাতে ওগুলো পরে তোমার সামনে সেজে তোমাকে আরো বেশি খুশি করতে পারি। রাজন খন্দকার অনুপমার এই চতুরতার বাধা দেওয়া তো দূরের কথা, ওনার চোখে তখন এক অদ্ভুত প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। তিনি অনুপমার কপালে হাত রেখে বললেন, আচ্ছা অনু, সাবধানে যেও। রাজন খন্দকার ওনার অফিসের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। রাজন খন্দকার চলে যেতে অনুপমা ক্রেডিট কার্ডটা হাতে নিয়ে ডাইনিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ও নিজের শাড়ির আঁচড়টা ঠিক করতে করতে মনে মনে হাসলো। ও খন্দকার বাড়ির দুই পুরুষকেই নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। সকাল ঠিক 8:30। মিথ্যা নিবাসের বিশাল সদর গেটের বাইরে হঠাৎ করে একসাথে কয়েকটা সাইরেন বাজানো পুলিশের গাড়ি আর স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসিয়াল ফ্ল্যাগশিপ কালো মার্সিডিজ গাড়িটি এসে থামলো। তবে আজ গাড়ির পেছনের সিটে আরিশান মির্জা একা ছিলেন না। ওনার পাশে বসেছিল ওনার একমাত্র ছেলে, দেশের শিক্ষা মন্ত্রী মির্জা আবরার সারিম। সারিমের ডান হাতটা একটা ধবধবে সাদা ব্যান্ডেজে মোড়ানো, যা ওর হালকা নীল রঙের শার্টের উপর স্পষ্ট দেখা যাচ্ছিল। কপালে সামান্য চিন্তার ভাঁজ থাকলে ওর চোখের কোণে ছিল এক লুকানো চতুর বিজয়ের আলো। আরিশান মিথা কাল রাতে রাজশাহী থেকে সরাসরি ওর পার্সোনাল হেলিকপ্টার করে সারিমকে নিয়ে ভোরে ঢাকায় এসে পৌঁছেছেন এবং ওনার কড়া নির্দেশে সারিমকে সরাসরি মিথ্যা নিবাসে নিয়ে আসা হয়েছে, যাতে ওনার চোখের সামনে ছেলের সম্পূর্ণ চিকিৎসা আর নিরাপত্তা নিশ্চিত করা যায়। গাড়ি থেকে নামার পরপরই আরিশান মির্জার কোটের পকেটে থাকা ওনার পার্সোনাল ফোনটা বিকট শব্দে বেজে উঠল। উনিটা ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতে ওনার গম্ভীর মুখটা আরো কিছুটা শক্ত হয়ে উঠল। ওপার থেকে স্বরাষ্ট্র সচিব অত্যন্ত জরুরি কোনো রাষ্ট্রীয় সংকটের কথা বলেছিলেন। আরিশান মির্জা সারিমের দিকে তাকিয়ে অত্যন্ত কড়া ও গম্ভীর গলায় বলল, সারিম, তুমি আলভির সাথে ভেতরে যাও, আমার একটা জরুরি কল এসেছে, আমি একটু পরে আসছি। আলভি, তোমার স্যারকে সাবধানে ভেতরে নিয়ে যাও, ওর হাত যেন কোনো কিছুর সাথে ধাক্কা না খায়। জি জি আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি স্যারকে একদম কাচের পুতুলের মতো ভেতরে নিয়ে যাচ্ছি। আলভি 2 হাত জোর করে তোতলামি করতে করতে বলল। আরিশান মির্জা আর 1 সেকেন্ডও দাঁড়ালেন না। উনি ওনার গার্ডদের ইশারা করে গেটের এক কোণে বাগানের দিকে চলে গেলেন, গভীর মনোযোগ দিয়ে ফোনটা পিক করতে। উনি দূরে যেতেই সারিম ওর বাম হাত দিয়ে ওর শার্টের কলারটা একটু ঠিক করলো। ও আলভির দিকে তাকিয়ে ওর সে চিরচেনা বাঁকা চতুর হাসিটা দিল। ও নিজের ডান হাতের ব্যান্ডেজটার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল,
দেখলি তো আলভি, আরিশান মির্ধার খাঁচায় পাখি কত সহজে নিজেই চলে এলো। এবার শুরু হবে আসল শিকার। আলভি নিজের মধ্যে বিড়বিড় করলো, আপনার এই শিকারের চক্করে আমার জানটা যে কখন যায় আমি শুধু সেই চিন্তায় আছি। সারিম ধীর পায়ে মির্ধা নিবাসের বিশাল ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। ও চারপাশের দেয়াল, বিশাল ঝাড়বাতি আর আসবাবপত্রগুলোর উপর নিজের তীক্ষ্ণ চোখ দুটো বোলালো। 5 বছর পর, দীর্ঘ 5টি বছর পর ও এ বাড়িতে পা রাখলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বাড়ির একটা সুতোরও টান বদলায়নি। আসবাবপত্রের পত্রের স্থান, অবস্থান থেকে শুরু করে দেয়ালে টাঙানো পুরনো ল্যান্ডস্কেপ পেন্টিংটা পর্যন্ত ঠিক আগের মতোই আছে, যেন এই 5টা বছর এখানে এসে থমকে গিয়েছিল। সারিমের ঠোঁটের কোণে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে উঠল। মনে মনে বলল, সবকিছু ঠিক আগের মতোই আছে, শুধু আজ থেকে এই বাড়ির বাতাসে আমার চন্দ্রিমার সুবাস মিশে থাকবে। সারা রাত এক ফোঁটা না ঘুমিয়ে একটানা পড়াশোনা করার ফলে যেবার অবস্থা শোচনীয়। ও সোফায় ধপ করে মাথা এলিয়ে দিয়ে নিজের গলাটা শুকিয়ে কাট অনুভব করছিল। ওপাশে বসে থাকা অরিকে অত্যন্ত ক্লান্ত ও মরণাপূর্ণ গলায় বলল, ওরে অরি, আমারে এক ফোঁটা পানি দে রে বোন। সারা রাত ওই বইয়ের পাতা গিলতে গিলতে আমার ভেতরের সমস্ত পানি শুকাইয়া মরুভূমি হয়ে গেছে। আমি আর 1 সেকেন্ডও বাঁচবো না পানি ছাড়া। অরি টেবিলের উপর রাখা কাচের জগটার দিকে তাকালো। ও দেখলো জগটা একদম খালি, এক ফোঁটা পানি অবশিষ্ট নেই। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একটু দাঁড়া বাদামণি, আমি জগে তো পানি নেই, আমি নিচে রান্নাঘরে থেকে জগে পানি নিয়ে আসছি, তুই ততক্ষণ একটু চোখ বন্ধ করে রেস্ট নে। অরি টেবিল থেকে কাচের জগটা হাতে নিল। সারা রাত জেগে পড়াশোনা করার কারণে ওর নিজেরই চেহারায় এক ধরনের স্নিগ্ধ ক্লান্তি ভর করেছিল। ও নিজের কোনো তোয়াক্কা না করে এক হাতে কাচের জগ আর অন্য হাতে বইটা ধরে পড়তে পড়তে ধীর পায়ে ঘরের দরজা খুলে করিডোরে বের হলো। অরির পরনে ঘরের আরামদায়ক পোশাক ছিল। পরনে ছিল একটা ওভারসাইজ সাদা রঙের কটন শার্ট, যা ওর ফর্সা অবয়বকে আরো কিছুটা ছোট আর নিষ্পাপ করে তুলেছিল। আর নিচে একটা ঢিলেঢালা কালো রঙের জিন্স প্লাজো। মাথায় চিরুনির কোনো ছোঁয়া লাগেনি। অরি সে মেঘের মতো ঘন বাদামি সিল্কি পিঠ সমান চুলগুলো সম্পূর্ণ খোলা অবস্থায় পিঠের উপর ডানা মেলেছিল। জানালার বাতাসে সেই চুলগুলোর ফর্সা গালে এসে আলতো করে দোলা দিচ্ছিল। চোখের উপর সেই চিরচেনা গোল রিডিং গ্লাসটা বসানো, আর বাম হাতে তখনও আজকের পরীক্ষার একটা ছোট হ্যান্ডনোট বই শক্ত করে ধরে রেখেছিল। অরি সিঁড়ির দিকে এগোতে লাগলো, কিন্তু ওর চোখ তখনও বইয়ের জটিল লাইনের উপর নিবদ্ধ ছিল। ও মুখে ফিসফিসিয়ে পড়াটা আওড়াচ্ছিল আর এক পা ফেলে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সিঁড়ির শেষ ধাপে আসতে সারিমের তীক্ষ্ণ দূরদর্শী দৃষ্টি সোজা গিয়ে পড়লো ওর থেকে উপর থেকে নেমে আসা সেই মায়াবী অবয়বটির উপর। অরিকে দেখা মাত্রই সারিমের চোখের মনিতে যেন এক মস্ত বড় আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটলো। ওর হাতের আঙ্গুলগুলো ব্যান্ডেজের ভেতর থেকেও এক মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। সকালের নরম রোদের আলো তখন ড্রয়িং রুমের বিশাল কাচের জানালা গলে অরিশের দুগ্ধ শুভ্র ত্বকের উপর এসে পড়ছিল। চুলগুলো সেই এলোমেলো বাদামি আভা, ওভারসাইজ শার্টের আড়ালে থাকা ওর সেই ছোট্ট পাখির মতো স্লিম শরীর, আর চোখে রিডিং গ্লাসের আড়ালে সেই টানা টানা হরিণের মতো চোখ। সবকিছু মিলিয়ে অরিকে দেখতে এই মর্তের কোনো মেয়ে নয়, মনে মনে মেয়ে মনে হচ্ছিল না। ও যেন স্বর্গের কোনো এক ক্লান্ত পরী, যে ভুল করে মানুষের এই কোলাহলপূর্ণ পৃথিবীতে নেমে এসেছে। সারিম ওর জীবনে কত শত সুন্দরী নারী দেখেছে, কিন্তু অরির এই সাধারণ ক্লান্ত আর স্নিগ্ধ রূপের সামনে ওর ভেতরে সেই অহংকারী রূপটা 1 সেকেন্ডে ধুলোয় মিশে যায়। সে নিজের অজান্তেই অরির রূপের সাগরে দ্বিতীয়বারের মতো সম্পূর্ণ ডুবে গেল। ওর ফর্সা গাল দুটোতে আবার সেই হালকা লালচে ব্লাশিং ভাবটা ফুটে ওঠার উপক্রম হলো। ও নিজের অবাধ্য মনকে সামলাতে পারছিল না। পাশে দাঁড়িয়ে থাকা আলবিও যখন অরিকে সিঁড়ি দিয়ে নামতে দেখলো, ওর নিজের মনে মনে এক মস্ত বড় দীর্ঘশ্বাস ফেলে আফসোস করতে লাগলো। হায় ফাটা কপাল আমার, মেয়েটা দেখতে যা মারাত্মক সুন্দর, যেন এক আস্ত একটা পরী জান্নাত থেকে ডিরেক্ট সিঁড়ি দিয়ে নেমে আসছে। কত আশা ছিল বস ওনাকে তালাক দিলে পরে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু বসের ওই জাউরা মনটা তক্ষুনি প্রেমে উষ্টা খেয়ে পড়তে হলো। আমার কপালে আর এই সুন্দরী বউ জুটলো না, সব কপাল ওই খবিশ বসের।
এদিকে অরি নিচের এই নীরব দৃশ্য কিছুই খেয়াল করেনি। ও নিজের পড়া মুখস্থ করতে করতে সোজা গিয়ে রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে ফিল্টার থেকে জগে ঠান্ডা পানি ভর্তি করে বইটা আবার হাতে নিয়ে ও পড়তে পড়তে রান্নাঘর থেকে বের হয়ে এলো। ও সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে এক পা করে উপরে উঠতে নিতেই চন্দ্রিমা হঠাৎ করেই পুরো নিস্তব্ধ ড্রয়িং রুমের বাতাস চূর্ণ করে এক অত্যন্ত গভীর পুরুষালী এবং মাদকতা ভরা কণ্ঠস্বর অরিকে পেছন থেকে ডেকে উঠল। কণ্ঠস্বরের সেই অদ্ভুত টান আর গভীরতা অরির কানের পর্দায় লাগতেই ওর পায়ের গতি থমকে গেল। এই বাড়িতে চন্দ্রিমা বলে তো কেউ নেই। এটা বড্ড বেশ অপরিচিত অথচ চেনা এক কর্কশ আওয়াজ। অরি অত্যন্ত অবাক হয়ে ভুরু কুঁচকে খুব ধীরে ধীরে নিজের শরীরটা পেছনের দিকে ঘোরালো। নিজের রিডিং গ্লাসের আড়াল থেকে বড় বড় চোখ করে ড্রয়িং রুমের মাঝখানে তাকাতেই ওর হাতের কাচের জগটা প্রায় হাত থেকে খসে পড়ার দশা হলো। সোফায় হেলান দিয়ে বসে আছে স্বয়ং মির্ধা আবরার সারিম। ওর ডান হাতটা ব্যান্ডেজে মোড়ানো, চোখে সেই চিরচেনা সেই তীক্ষ্ণ চাহনি। সে অরির দিকে এমন ভাবে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন ওর ওই চোখ দিয়ে সমস্ত ভালোবাসা একসাথে উগরে দিচ্ছে। অরি পুরোপুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর ফর্সা কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই লোকটা এখানে কিভাবে এলো? আর ওনার হাতে ব্যান্ডেজ কেন? কাল সকালে তো ওনার পিএ এসে ডিভোর্স পেপার নিয়ে গেল। তার মানে তো সম্পর্ক শেষ। তবে কি লোকটা বাবার সাথে দেখা করার জন্য এসেছে? কিন্তু বাবা তো এখন বাড়িতে নেই। অরিকে ওভাবে বোকার মতো কাঠের পুতুল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সারিমের ঠোঁটের কোণে সেই চতুর বাঁকা হাসিটা আবার ফুটে উঠল। সে অরিকে আরো কিছুটা অবাক করার জন্য নিজের গলার স্বর একটু উঁচিয়ে অত্যন্ত রসালো তাচ্ছিল্যের সুরে বলে উঠল, কি অবস্থা বউ? ঠিকঠাক মতো লেখাপড়া করছো তো? পড়তে হবে, এবার আর নকল হবে না। সালিমের এই তীরের মতো তীক্ষ্ণ কথাটি শুনতে অরির ফর্সাকাল দুটো লজ্জার চরম অপমানে এক মুহূর্তে টকটকে লাল হয়ে গেল। ওর রিডিং গ্লাসের আড়ালে চোখ দুটো রাগে জলজল করে উঠল। ও বুঝতে পারলো এই লোকটা কালকের পরীক্ষার হলে সেই ঐতিহাসিক নকলের ঘটনাটা নিয়ে ওকে চরম খোঁটা দিচ্ছে এবং অপমান করার চেষ্টা করছে। এবার আর পরীক্ষায় কোনো নকল চলবে না চন্দ্রিমা। শিক্ষামন্ত্রী আবরার সালিম কিন্তু সবসময় তোমার পাশে থাকবে না বাঁচানোর জন্য। নিজের মেধায় লিখতে হবে, বুঝলে? সালিম আবার একটা বাঁকা হাসি দিয়ে বলল। অরি নিজের হাতের জগটা শক্ত করে চেপে ধরে রাগে কাঁপতে কাঁপতে সিঁড়ি থেকে 2 ধাপ নিচে নেমে এলো। ও সালিমের একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে নিজের কণ্ঠস্বরকে যতটা সম্ভব শক্ত করে বলল, মুখ সামলে কথা বলুন মিস্টার সারিম মিথ্যা। আপনি আমাকে এভাবে খোঁটা দেওয়ার কোনো অধিকার রাখেন না। কালকে যা হয়েছে তা একটা দুর্ঘটনা ছিল। আমি কখনো জীবনে অমন কাজ করি না। আর আপনি এই বাড়িতে কেন এসেছেন? আপনার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? কে বললো সম্পর্ক নেই? সারিম এক ঝটকায় সোজা সোফা থেকে উঠে দাঁড়ালো। ওর সেই দীর্ঘ সুঠাম অবয়ব অরির সামনে আসতেই অরি নিজেকে বড্ড ছোট অনুভব করলো। সারিম অরিম একদম কাছাকাছি এসে নিচু ও বজ্রকঠিন কণ্ঠে বলল, তুমি বোধহয় ভুলে যাচ্ছ এটা আমার বাবার বাড়ি। আর দ্বিতীয়ত তুমি এখনো তো আইনত আমার বিবাহিত স্ত্রী, আরিশান মির্ধার পুত্রবধূ। কিসের স্ত্রী? অরি চিৎকার করে উঠতে চাইলো, কিন্তু বাবার ভয়ে নিজের গলার স্বর নিচু করে বলল, আরিশান মির্ধার সবসময় জটিল পরিস্থিতিকে অরিকে বলতেন। রাগ বা চিৎকার চেঁচামেচি না করে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে শেখো। আর অরিও এখন সেটাই করছে। আপনার বিয়ে কালকে সকালে এসে আমার থেকে ডিভোর্স পেপারে সাইন নিয়ে গেছে। আমি নিজের হাতে সাইন করেছি। আপনি এখন সম্পূর্ণ মুক্ত, আর আমিও স্বাধীন। আপনি আমাকে নিজের স্ত্রী দাবি করতে পারেন না। অরির কথা শুনে সারিম এবার উচ্চস্বরে হেসে উঠল, যা শুনে পাশের সোফার আড়ালে থাকা আলভি নিজের কান বন্ধ করে ফেলল। সারিম অরির চোখে দিকে সরাসরি তাকে অত্যন্ত শান্ত কিন্তু মারাত্মক গলায় বলল, ডিভোর্স পেপার? ও, ওই কাগজের টুকরোটার কথা বলছো? আহারে বেচারি, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি চন্দ্রিমা, তোমার দেওয়া সেই অপবিত্র সাইন করা ডিভোর্স পেপারটা কাল সকালে ক্ষুধার্ত কুত্তার জল চাও চুইন গাম ভেবে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। ওটা এখন একদম ধ্বংস। সো টেকনিক্যালি আর লিগেলি আমাদের ডিভোর্সটা আর হলো না, যেহেতু সাইনটা তুমি করেছো, আমি না। অরির চোখ দুটো এবার আক্ষরিক অর্থে চড়ক গাছ হয়ে গেল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। একটা আস্ত ডিভোর্স পেপার কুত্তা চিবিয়ে খেয়েছে? এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নাকি? ওর আগে ফেটে পড়ে বলল, আপনি মিথ্যা বলছেন। আপনি আস্ত একটা মিথ্যাবাদী। কুত্তা
কেন ডিভোর্স পেপার খেতে যাবে? ওর কি খাওয়ার অভাব পড়েছে নাকি আজব? আপনার এই ফয়জলামি বন্ধ করুন দয়া করে। আপনি ইচ্ছে করে ওটা লুকিয়ে রেখেছেন। আমি মিথ্যা বলছি না চন্দিমা, বিশ্বাস না হলে আমার প্রিয় আলভিকে জিজ্ঞেস করো। ও নিজেই নিজের চোখে কুত্তার সেই ঐতিহাসিক ব্রেকফাস্ট দেখেছে। সারিম আলভির দিকে চোখ মারলো। আলভি সোফা থেকে মাথা চুলকাতে চুলকাতে তোতলাতে তোতলাতে বলল, জি জি ম্যাম, স্যার একদম ঠিক বলেছে। ওই কুত্তাটার কপাল বড্ড ভালো ছিল, স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে ডিভোর্স পেপার দিয়ে নিজের সকালের নাস্তা কমপ্লিট করেছে। আমার নিজের চোখের সামনে সব শেষ হতে দেখেছি। অরি আলভির কথা শুনে রাগে নিজের দাঁতে দাঁত চাপলো। ও বুঝতে পারলো এই মাস্টার মাইন্ড লোকটা ওর সাথে এক মস্ত বড় নোংরা খেলা খেলছে। ও সারিমের দিকে তাকিয়ে তীব্র ঘৃণার গলায় বলল, আপনারা দুজনেই পাগল। আমি এই নাটক মানি না। বাবা আসুক, আমি বাবাকে এখনই সব বলে দেব। অরি যেই পিছন ফিরে সিঁড়ির দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই সারিম অত্যন্ত শীতল ও গম্ভীর গলায় বলে উঠল, যাও চন্দিমা, আরিশান মির্ধাকে সব বলে দাও। কিন্তু মনে রাখবে, তুমি ওনাকে আমার কিছু বলার আগে আমি ওনাকে তোমার কালকের পরীক্ষার হলে সেই নকল করার সুমধুর কাহিনীটা একদম সপমান জানিয়ে দেব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে পরীক্ষার হলে খাতায় চিরকুট দেখে লিখতে গিয়ে চুরি করে শিক্ষামন্ত্রীর হাতে ধরা পড়েছে। এই খবরটা যদি আরিশান মিথ্যা জানতে পারেন, ওনার অহংকার আর সম্মান এক সেকেন্ডের ধুলোয় মিশে যাবে না। ওনার হার্ট অ্যাটাক হওয়াও কিন্তু অস্বাভাবিক নয়। সারিমের এই মারাত্মক ব্ল্যাকমেলের কথাটি শুনতেই অরির পুরো শরীরটা এক মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ও খুব ভালো করেই জানে ওর বাবা আরিশান মির্ধার কাছে ওর সম্মান আর সততা কতটা বড়। উনি যদি জানতে পারেন ওনার অরি এই ধরনের নোংরা কাজ করেছে, তবে উনি হয়তো অরির উপর থেকে ওনার সমস্ত বিশ্বাস চিরতরে হারিয়ে ফেলবেন। ওনার বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে। অরি অত্যন্ত অসহায় ও ভীতু চোখে সারিমের দিকে তাকালো। ওর চোখের কোণটা ভরে ভয়ের নোনা জলে সামান্য ভিজে উঠল। ও কাঁপতে কাঁপতে বলল, আপনি আপনি একটা নিচু মানুষ। আপনি নিজের ক্ষমতা দিয়ে 18 বছরের একটা মেয়েকে এভাবে ব্ল্যাকমেল করছেন। আপনার লজ্জা করে না? সারিম অরির চোখের সেই জল দেখে ওর ভেতরে সেই কঠোর রূপটা এক সেকেন্ডে গলে জল হয়ে গেল। ওর মনে হলো ও অরিকে বড্ড বেশি ভয় দেখিয়ে ফেলেছে। ও নিজের গলার স্বরকে অত্যন্ত নরম, মায়াবী ও গভীর করে অরির আরো এক ধাপ কাছে এলো। ও অরির ফর্সা মুখের দিকে তাকিয়ে অত্যন্ত তৃপ্তির সুরে বলল, আমি নিছই চন্দমা। আমি স্রেফ একজন লোভী শিকারী যে নিজের অস্তিত্বকে ফিরে পেতে চায়। আচ্ছা, বাদ দাও ওসব ভয় দেখানোর কথা। আমার একটা অত্যন্ত ছোট আবদার পূরণ করবে চন্দিমা? অরি নিজের চোখের জলটা এক হাতে মুছে রেগে মুখ ফুলিয়ে জিজ্ঞেস করলো, কিসের আবদার? আপনার মতো মানুষের কোনো আবদার আমি পূরণ করবো না। সারিম ওর বাম হাতটা অরির চিবুকের কাছে এনে ওর চোখের মণিতে নিজের গভীর ও চোখ দুটো ডুবিয়ে দিয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ও মাদকতা ভরা গলায় ফিসফিসিয়ে বলল, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই চন্দিমা। জানতে চাই সেখানে এই সারিম মিথ্যার জন্য কতটা রাগ, কতটা ভালোবাসা লুকিয়ে আছে। সারিমের এই আচমকা রোমান্টিক ডায়লগটা শুনতে অরির ফর্সা গাল দুটো লজ্জায় আর চরম মেজাজে ফেটে পড়ার দশা হলো। ওর মাথায় ওপর এখন পরীক্ষার কঠিন পড়াগুলোর চাপ ঘুরপাক খাচ্ছিল। আর এই লোকটা সকাল সকাল এখানে এসে ওর সাথে প্রেমের নাটক শুরু করেছে। অরি নিজের হাতের কাচের জগটা সারিমের বুকের সামনে একটু উঁচু করে ধরে চরম মেজাজ ও তেদর গলায় বলে উঠল, আমার এখন পরীক্ষার অনেক পড়া বাকি আছে। আপনার যদি এতই ঘোরার শখ জেগে থাকে, তবে গিয়ে বাবাকে বলুন। ওনার মনের ভেতর অনেক রাষ্ট্রীয় চক্রান্ত আর গোয়েন্দা রিপোর্ট আছে। আপনি ওনার মনের ভেতর গিয়ে আরামসে কয়েক বছর ঘুরে আসুন। আমার পথ ছাড়ুন বলছি। কথাটা শেষ করে অরি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। ও সারিমকে এক মস্ত বড় ধাক্কা দেওয়ার মতো পাশ কাটিয়ে ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে উপরে দৌড়ে চলে গেল। সারিম সিঁড়ির দিকে তাকিয়ে মুচকি হাসি হাসলো। নিজের মনে বিড়বিড় করে বলল, তীব্র তেজ। এই তেজটাই তো আমার ইশকের ফানিয়ারকে আরো বেশি জ্বালিয়ে দেবে চন্দ্রিমা। এদিকে অরি ঝড়ের বেগে পড়ার রুমে ঢুকে ধপ করে দরজাটা বন্ধ করে দিল এবং ভেতরের লকটা সশব্দে আটকে দিল। ওর বুকের ভেতরটা তখন কামারের দোকানের নেহাইয়ের মতো ধরফার করে কাঁপছিল। মুখটা রাগে আর লজ্জা টকটকে লাল। ওর হাতের কাচের জগটা টেবিলের উপর আছাড় মারার মতো করে রাখলো। সোফায় বসে থাকা জেবা অরির এই রুদ্ররূপ দেখে এক লাফে উঠে দাঁড়ালো। ও চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, কিরে অরি, নিচে কি কোনো ভূত দেখলি নাকি? তোর মুখ চোখ এমন লাল হয়ে আছে কেন? আর
পানি আনতে গিয়ে এত দেরি হলো কেন? অরি নিজের হাতের বইটা সোফার উপর ছুঁড়ে মেরে দুই হাত কোমরে রেখে রেগে চিৎকার করে বলে উঠল, হাই হেট হেট কুত্তা জেবা, আই হেট কুত্তা জেবা, আই জাস্ট হেট ডগস। এই পৃথিবীর সমস্ত কুত্তাদের আমি নিজের হাতে জ্যান্ত পুঁতে ফেলবো, খবিস সব। জেবা অরির মুখে ওই ঐতিহাসিক গালিটা শুনে পুরোপুরি তাজ্জব বনে গেল। ও হা করে অরির দিকে তাকিয়ে রইল, যেন ও কোনো ভিন গ্রহের প্রাণী দেখছে। জেবা অত্যন্ত অবাক হয়ে বলল, কি বললি? তুই কুত্তাদের ঘৃণা করিস? কুত্তা নাই এই এলাকার সমস্ত রাস্তার কুত্তাদের নিজের হাতে বিস্কুট খাওয়াস? কুত্তা তো তোর সবচেয়ে প্রিয় প্রাণী ছিল রে অরি। হঠাৎ আজকে সকাল সকাল কুত্তাদের উপর তোর এত বড় অভিশাপের বন্যা বয়ে যাচ্ছে কেন? তোরে কি নিচের কোনো কুত্তা কামড়াইছে নাকি? কুত্তা কামড়ায়নি যে বা, কুত্তা আমার পুরো জীবনটা চিবিয়ে খেয়ে ফেলেছে। অরি সোফায় ধপ করে বসে নিজের মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে লাগলো। যে বা কিছুতেই এই রহস্যের কাহিনী কোনো মাথা মুন্ডো বুঝতে পারলো না। ও শুধু হা করে এই পাগলু রূপ দেখতে লাগলো। সকালের রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে ঢাকা শহরের চেনা কোলাহল আর যেন আরো দ্বিগুণ হয়ে প্রকাশ পাচ্ছিল। পিচঢালা পথ থেকে ওঠা তপ্ত ভাব আর গাড়ির হর্নের আওয়াজে চারপাশটা মুখরিত। তবে মিথ্যা নিবাসের দোতলায় পড়ার ঘরে তখন এক অদ্ভুত থমথমে অস্থিরতা বিরাজ করছিল। অরি সোফায় বসে নিজের দুই হাত দিয়ে শক্ত করে মাথাটা চেপে ধরেছিল। ওর ফর্সা গাল দুটোতে এখনো রাগের সেই রক্তিমাভা স্পষ্ট, যা জেবার তীক্ষ্ণ চোখ এড়াতে পারছিল না। জেবা বাংলা দ্বিতীয় পত্র বইটা একপাশে রেখে অরির একদম মুখোমুখি এসে বসলো। ও অরির কাঁধে একটা হাত রেখে বেশ কৌতূহলী ও সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, অরি তুই কি কিছু লুকাচ্ছিস আমার কাছে? নিচে পানি আনতে গেলি আর ফিসে এসে বলছিস কোনো কুত্তা নাকি তোর জীবন চিবিয়ে খেয়ে ফেলেছে। এই ভরা সকালে মির্ধা নিবাসের ভেতরে তো কোনো রাস্তার কুত্তা ঢোকার সাহস পাবে না। তাহলে ব্যাপারটা কি? কাকে কুত্তা বললি তুই? অরি এক ঝটকায় মাথা তুলে জেবার দিকে তাকালো। ওর চোখের মনিতে তখনও শারিমের সেই চতুর বাঁকা হাসির উদ্ধত্ত চেহারাটা ঘুরপাক খাচ্ছিল। সে খুব ভালো করেই জানে জেবাকে যদি এখন সত্যিটা বলা হয় যে সারিম আসলে ওর স্বামী এবং সে এই বাড়ির পালিত মেয়ে নয়, বরং আরিশান মির্ধার একমাত্র ছেলের বউ, তবে জেবার এক সেকেন্ডও শান্ত থাকবে না। ও বক বক করতে করতে অরির পুরো মাথাটাই চিবিয়ে খেয়ে ফেলবে। তাছাড়া শারিমের সেই মারাত্মক ব্ল্যাকমেলের কথা মনে পড়তেই অরির বুকের ভেতরটা আবার ভয়ে কেঁপে উঠল। বাবা যদি কোনোভাবে অরির পরীক্ষার হলে সেই অনিচ্ছাকৃত ভুলের কথা জানতে পারেন, তবে ওনার আজীবনের সততা আর অরিকে নিয়ে গর্ব এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। অরি নিজেকে সামলে নিয়ে নিজের গলার স্বরকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করলো। ও একটা কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বলল, ধুর বোকা, কিছু না। আসলে সারা রাত এক ফোঁটা না ঘুমিয়ে টানা পড়ার কারণে আমার মগজের কোষগুলো মনে হয় ঠিকঠাক কাজ করছে না। ক্লান্তি থেকে হ্যালোসিনেশন হচ্ছে রে। তাই কি বলতে কি বলে ফেলেছি তা নিজেও জানি না। তুই শুধু শুধু চিন্তা করছিস জেবা। জেবা অরির মুখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ও অরিকে চেনে। ও স্পষ্ট বুঝতে পারছিল অরি কিছু একটা লুকাচ্ছে, কিন্তু পরীক্ষার এই মোক্ষম সময়ে ও আর বান্ধবীকে বেশি ঘাটাতে চাইল না জেবা। সোফা থেকে উঠে দাঁড়িয়ে একটা লম্বা হাই তুলে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে। তোর এই কুত্তা কাহিনীর রহস্য না হয় পরেই শুনবো। এখন তাড়াতাড়ি কর, ঘড়িতে 9টা বাজতে চললো। 9:30টার মধ্যে আমাদের কলেজে পৌঁছাতে হবে। সময় মতো পরীক্ষার হলে না ঢুকতে পারলে কিন্তু ইনভিজিলেটর স্যাররা আর গেটে গোলে ভেতরে ঢুকতে দেবে না। হ্যাঁ, চল তৈরি হয়ে নি। অরি টেবিল থেকে নিজের হ্যান্ড নোট আর কলমের ব্যাগটা তুলে নিতে নিতে বলল। ওরা দুজনে খুব দ্রুত নিজেদের কলেজের ইউনিফর্মটা পরে নিল। অরি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অবাধ্য চুলগুলো একটা ক্লিপ দিয়ে শক্ত করে আটকে নিল। চোখের উপর সেই গোল রিডিং গ্লাসটা ভালো করে চেপে ধরে ও একটা দীর্ঘশ্বাস ফেললো। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলো আজকের পরীক্ষাটা যেন অন্তত কোনো ঝামেলা ছাড়াই শান্তিতে শেষ হয়। ওরা দুজনে যখন দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, অরির চোখ তখন অবচেতন ভাবে ড্রয়িং রুমের সোফাগুলোর দিকে চলে গেল। বুকের ভেতরটা কেমন জানি ঢিপ ঢিপ করছিল, কিন্তু সেখানে এখন আর কেউ ছিল না। সারিম বা ওর বিয়ে আলভি কারো কোনো চিহ্নই সেখানে নেই। পুরো ড্রয়িং রুমটা একদম শান্ত পরিচ্ছন্ন। অরি মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, লোকটা তাহলে চলে গেছে। ও জেবাকে নিয়ে দ্রুত পায়ে বাড়ির মেন গেটের দিকে এগিয়ে গেল।
অরি আর জেবা দুজনে মিলে ধীর গতিতে এগিয়ে একটা খালি রিক্সা ডেকে নিল। রিক্সাটি মেইন রোড ধরে কলেজের উদ্দেশ্যে চলতে শুরু করলো। সকালের বাতাসটা একটু গরম হলেও বেশ ফুরফুরে ছিল। জেবা ওর স্বভাবসুলভ বকবকানি শুরু করে দিল। ও রাস্তার ধারে দোকানগুলোর দিকে তাকিয়ে বলতে লাগলো, দোস্ত, আজকে পরীক্ষাটা শেষ হলেই কিন্তু আমার মাথা থেকে এক মস্ত বড় বোঝা নেমে যাবে। এই কঠিন কঠিন ব্যাকরণগুলো আমার মাথাকে পুরো লন্ডভন্ড করে দিছে। অরি শুধু মৃদু হাসলো। ও যেবার কথার পেটে কোনো মন্তব্য করলো না। ওর মন তখনও আজকের পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন আর সকালের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত ছিল। মেন রোডের এক নির্জন কোণায় দাঁড়িয়ে ছিল একটা কুচকুচে কালো জিপ। গাড়ির চালকের আসনে বসা রাফান, যার একদিকে গাল তখনও সামান্য ফোলা, আর পিছনের সিটে দুই পা ছড়িয়ে আইসে ভঙ্গিতে বসে আছে আফিম। ওর চোখে সেই চিরচেনা লম্পট হিংস্র ও মাদকতাময় চাহনি। আফিম নিজের হাতের সিগারেট অনবরত টানছিল আর ধোঁয়াগুলো জানালা দিয়ে বাইরে ছাড়ছিল। রাফান হঠাৎ করে রোডের দিকে এগিয়ে আসা একটা রিক্সা দেখতে পেল। রিক্সার ভেতরে বসা দুই তরুণীকে চেনা মাত্রই তার চোখ দুটো চকচক করে উঠল। সে উত্তেজিত গলায় পেছনের দিকে তাকিয়ে বলে উঠল, আফিম ভাই, ওই যে দেখুন, ওই শালিরাই রিক্সায় করে এইদিকেই আসছে। এদের মধ্যে ডান পাশের ওই চশমা পরা মাগিটাই কাল সবার সামনে আমার গায়ে হাত তুলেছিল, আমাকে থাপ্পড় মেরেছিল। পাশের মেয়েটা ওর বান্ধবী হবে হয়তো। আফিম হাতের সিগারেটটা এক পাশে সরিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। সকালের কড়া রোদের আলোয় অরির সেই শান্ত স্নিগ্ধ অবয়বটা দেখা মাত্র আফিমের চোখের মনিতে যেন এক পৈশাচিক লালসার দাবানল জ্বলে উঠল। আফিনের জীবনে সে বহু খোলামেলা আধুনিক ও আবেদনময় সুন্দর নারী দেখেছে, তবে অরির সেই আকাশি রঙের কলেজ ড্রেসে থাকা নিষ্পাপ মার্জিত ও সাধারণ রূপ যেন সেসবের চেয়ে হাজার গুণ বেশি সন্মোহনী। অরির সেই পিঠ সমান লম্বা বাদামি চুলে যা বাতাসের দোলায় আলতো করে ওর ফর্সা গালে এসে পড়ছিল, চোখে রিডিং গ্লাসের আড়ালে সেই হরিণীর মতো টানা টানা চোখ, সবকিছু দেখে আফিম এক মুহূর্তের জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। ওর ভেতরের কামনার রাক্ষসটা এক সেকেন্ডে জেগে উঠল। ও নিজের শুকনো ঠোঁট জিভ দিয়ে চাটতে চাটতে কামুক গলায় বলল, উফ, রাফাইন্না, তুই তো এই মালটারে রূপের কিছুই বর্ণনা করতে পারিস নি রে। এটা তো আস্ত একটা অপার্থিব হুড়পড়ি। এর শরীরের এই নিষ্পাপ পবিত্র সুবাস তো দূর থেকে আমার ভেতরে রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে। এই মেয়েটাকে আমার চাই চাই। এর এই তেজি রূপটা আমি নিজের বিছানায় পিষে ফেলবো। আফিম এক মুহূর্ত নষ্ট করলো না। ও জিপের দরজাটা এক ঝটকায় খুলে নিচে নামলো। ওর পিছনে রাফান এবং ওর দলের আরো 4-5 জন সশস্ত্র গুন্ডা দলবল নিয়ে অরিদের রিক্সার দিকে এগিয়ে গেল এবং মাঝ রাস্তায় রিক্সার গতিপথ রোধ করে দাঁড়ালো। আফিম এবং ওর সন্ত্রাসী সাঙ্গপাঙ্গদের দেখা মাত্র রিক্সাওয়ালা ভয়ে কাঁপতে কাঁপতে রিক্সা ব্রেক করলো। আফিম অরিম একদম মুখোমুখি এসে দাঁড়ালো। ওর পরনে কালো রঙের শার্ট, বুকের 3টে বোতাম খোলা, গলায় সোনার মোটা চেন আর চোখে এক নোংরা কুৎসিত চাহনি। আফিমকে এলাকায় স্বভাব চেনে। ওকে দেখা মাত্র রিক্সাওয়ালা সিট থেকে নেমে ভয়ে রিক্সা ফেলে এক দৌড়ে সেখান থেকে চম্পট দিল। জেবা আফিমকে দেখা মাত্র আতঙ্কে শিউরে উঠল। ও অরির হাতটা শক্ত করে চেপে ধরলো। ও কাঁপতে কাঁপতে ফিসফিসিয়ে বলল, অরি, সর্বনাশ হয়েছে। এই লোকটা এই এলাকার সবচেয়ে বড় কুখ্যাত খুনি আর মাস্তান আফিম খন্দকার। ও বড্ড খতরনাক রে অরি, পুলিশ ওর কিছু করতে পারে না। চল আমরা রিক্সা থেকে নেমে উল্টো দিকে পালাই। অরি জেবাকে শান্ত করার জন্য ওর হাতটা একটু চাপ দিল। ওর নিজের ভেতরে রাগটা তখন ফুটন্ত লাভার মতো ফুটছিল। কালকে সেই রাফানের ঘটনার পর আজ আবার ওর দলের প্রধান খোদ এখানে এসে পথ আটকিয়েছে। অরি রিক্সা থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো। ও নিজের চোখ দুটো শক্ত করে আফিমের চোখের দিকে তাকালো। ওর চোখে কোনো ভয়ের লেশমাত্র ছিল না, ছিল কেবল তীব্র জমাটবদ্ধ বিরক্তি আর ঘৃণা। আফিম অরির আরো এক কদম কাছাকাছি এসে ওর শরীরে সুবাস নেওয়ার ভঙ্গি করলো। সে অরির আপাত মস্তক নিজের নোংরা দৃষ্টি দিয়ে মেপে নিয়ে অত্যন্ত কুৎসিত গলায় হেসে বলল, কি অবস্থা সুন্দরী? কালকে আমার দলের ছেলের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছো। তোমার এই নরম ফর্সা হাত দুটোর তো তেজ বড্ড বেশি দেখছি। তা আফিম খন্দকারের নাম তো নিশ্চয়ই শুনেছ, নাকি শোনোনি? এই শহরে লিখিত রাজা আমি। আর রাজার প্রজাদের সাথে এমন বেয়াদবি করতে নেই মনি। রাফান পাশ থেকে দাঁত কেলিয়ে বলল, আফিম ভাই, কালকে এই মাগিটাই বড্ড লাফাইছিল। আজকেও সব তেজ একদম জল বানায় দেন।
অরির চিবুক শক্ত করে রাফানের দিকে তাকিয়ে বলল, মুখ সামলে কথা বলবি লম্পটের দল। রাস্তায় জঞ্জাল, রাস্তায় থাক, আমাদের পথ ছাড়। আফিম শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে এক পৈশাচিক উল্লাস। ও অরির গ্লাসের দিকে আঙ্গুল তাক করে বলল, আহ, রাগলে তো তোমাকে আরো সুন্দর লাগে হুড়পড়ি। শোনো মেয়ে, আমার বিছানায় একবার এলে তোমার এই রূপের তেজ আমি এক রাতে এমন ভাবে ঠান্ডা করে দেব যে তুমি নিজেই সারা জীবন আমার দাসী হয়ে থাকার ভিক্ষা চাইবে জান। আফিমের এই চরম নোংরা, অশ্লীল ও কুৎসিত কথাগুলো অরির কান দিয়ে মগজে পৌঁছাতে ওর ভেতরের সমস্ত ধৈর্য, ভদ্রতা আর সংস্কারের বাদ এক সেকেন্ডে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ও নিজের বাবার সেই শান্তির উপদেশের কথা এই মুহূর্তে সম্পূর্ণ ভুলে গেল। এই ধরনের পৈশাচিক জানোয়ারের সামনে ভদ্রতা দেখানো মানে নিজের আত্মসম্মানকে জ্যান্ত কবর দেওয়া। জেবা অতিরিক্ত ভয় পেয়ে বলল, ভাইয়া প্লিজ আমাদের যেতে দিন, আমাদের পরীক্ষা আছে, আমাদের ছেড়ে দিন। চুপ কর যে, এদের মতো জানোয়ারদের কাছে অনুমতি চাচ্ছিস কেন? অরি সিংহের মতো গর্জে উঠল। আফিম বাঁকা হেসে বলল, বাহ, খাঁচার পাখি তো দেখি ভালোই ডাকতে পারে। তা আমার ডেরায় চলবা নাকি এখানেই? আফিম ওর নোংরা কথাটি শেষ করার সুযোগ পেল না। পুরো রাস্তাবাসীকে স্তব্ধ করে দিয়ে সমস্ত চরাচর কাঁপিয়ে একটা বিরাট বিকট চটাস শব্দ হলো। অরি আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ও কোনো কথা না বলে এক ঝটকায় নিজের ডান পায়ের শক্ত চামড়ার কলের জুতোটা পা থেকে খুলে ফেলেছিল এবং নিজের শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে ওটা দিয়ে আফিমের গালে এক মস্ত বড় থাপ্পড় কষিয়ে দিল। জুতোর জোর এতটাই তীব্র আর আকস্মিক ছিল যে আফিমের মাথাটা এক ঝটকায় বাম দিকে ঘুরে গেল। ও দুকদম পিছিয়ে গেল। জুতোর শক্ত সোলের আঘাতে ওর ঠোঁটের কোণে ফেটে ফিনকি দিয়ে তাজা লাল রক্ত বের হয়ে এলো। ওর সেই শ্যামলা গালে জুতোর সোলের নিখুঁত দাগটা স্পষ্ট বসে গেল। চারপাশের সাধারণ পথচারী, অন্যান্য রিক্সা চালক আর রাস্তার ধারের দোকানের মানুষজন এই দৃশ্য দেখে আক্ষরিক অর্থে চোখ বড় বড় করে নিঃশ্বাস বন্ধ করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কেউ একটা টু শব্দ করার সাহস পাচ্ছিল না। এই শহরে রাফিং খন্দকারের মতো সন্ত্রাসীর গালে একটা কম বয়সী মেয়ে জুতো দিয়ে থাপ্পড় মেরেছে। এই অলৌকিক অকল্পনীয় দৃশ্য দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। রাফান আর ওর দলের চামচারা তো হতভম্ব হয়ে রেগে একদম ফায়ার হয়ে গেল। তারা চট করে পকেট থেকে ছুরি বের করতে চাইলো। অরি অত্যন্ত শান্ত ভঙ্গিতে জুটাটা আবার পায়ে গলিয়ে নিল। ও আফিমের দিকে তীব্র বজ্রকঠিন ও ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত শুদ্ধ ও কড়া ভাষায় বলল, মুখ সামলে কথা বলবি কুৎসিত জানোয়ার। মানুষ হতে পারিসনি, অন্তত ভদ্র হতে শেখ। নয়তো এই জুতো দিয়ে তোর মতো লম্পটদের নোংরা মুখ আমি প্রতিনিয়ত থেতলে দিতে পারি। নিজের নোংরার লালসা নিজের নোংরা ডেরায় গিয়ে দেখাবি। রাস্তায় মেয়েদের দিকে চোখ তোলার আগে নিজের কাফনের কাপড় কিনে রাখিস। আমাদের পথ থেকে সর। কথাটা শেষ করে অরি আর এক সেকেন্ডও আফিমের বা ওর দলের কোনো প্রতিক্রিয়ার জন্য দাঁড়ালো না। ও যেবার হাতটা শক্ত করে ধরে ওকে টেনে নিয়ে ঝড়ের গতিতে মেন রোড পার হয়ে কলেজের গেটের দিকে এগিয়ে চলে গেল। যেবা তো তখনও ভয়ে, বিস্ময়ে আর আতঙ্কে কাঁপছিল। ও শুধু বান্ধবীর এই রুদ্রচণ্ডী ভয়ঙ্কর রূপ দেখে স্তব্ধ হয়ে জাদুমন্তর মতো ওর পেছনে পেছনে ছুটছিল। এদিকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা আফিম কয়েক সেকেন্ড সম্পূর্ণ পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে রইল। ওর দলের ছেলেরা ভাই ভাই করে চিৎকার করে উঠলে আফিম হাত তুলে ওদের থামিয়ে দিল। ও নিজের ডান হাতটা আলতো করে নিজের রক্তাক্ত গালে ছোঁয়ালো। আঙ্গুলের ডগায় ঠোঁটের কোণে সেই তাজা গরম রক্ত লেগে আসতে ওর চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো। কি আশ্চর্যের বিষয় হলো, ওর মুখে কোনো রাগের বা হিংস্রতার চিৎকার ফুটলো না, কোনো গালি বের হলো না। বরং ও এক দৃষ্টিতে পলক্ষহীন ভাবে অরির চলে যাওয়ার দুরন্ত অবয়বটার দিকে তাকিয়ে রইল। অরির তেজ, জুতোর বাড়ি, সেই অদ্ভুত অপূর্ণ অপমান আর ওর মুখের সেই কড়া ধমক, সবকিছু আফিমের অপরাধী মগজে এক ভিন্ন ধরনের উগ্র উন্মাদনার সৃষ্টি করলো। সে নিজের জীবনে কোনো দিন কোনো মানুষের কাছ থেকে, বিশেষ করে কোনো মেয়ের কাছ থেকে এমন অবহেলা, আঘাত বা প্রত্যাখ্যান পায়নি। সবাই ওর নামে কাঁপে, আর এই মেয়েটা ওকে জোতাপিটা করলো। অরির এই অসম্ভব রাগ আর তেজ, তীব্র জেদ দেখে মনে মনে ওর প্রেমে সম্পূর্ণ অন্ধ ও পাগল হয়ে গেল আফিম। সে বুঝতে পারলো এই মেয়েটা অন্য 10টা মেয়ের মতো সস্তা বা সাধারণ নয়। ও এক অপার্থিব পবিত্র অগ্নিকন্যা, যাকে শুধু ভোগ করা নয় বরং নিজের জীবনে চিরতরে বন্দি করা এখন ওর একমাত্র পৈশাচিক নেশা ও সাধনা। ঠিক তখনই রাফান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিজের দাপটের আনুগত্য দেখাতে চাইল। সে আফিমের পাশে এসে অত্যন্ত নোংরা ও বাজে ভাষায় অরিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আফিম ভাই,
ওই শালি মাগির এত বড় সাহস, ও আপনাকে জুতা দিয়ে মারলো। এই মাগিটাকে আমি আজ রাতে তুলে নিয়ে আসবো আপনার ডেরায়। ওর ওই ফর্সা শরীরের চামড়া আমি নিজের হাতে টেনে ছিঁড়ে ফেলবো। আপনি শুধু হুকুম দেন ভাই। রাফফানের মুখ থেকে অরিস সম্পর্কে সেই নোংরা ও অপবিত্র শব্দটা শেষ হওয়ার আগে যেন এক বন্য রক্তাক্ত চিতাবাঘ রাফফানের উপর ঝাঁপিয়ে পড়ল। আফিম এক ঝটকায় রাফফানের শার্টের কলার আর গালাটা নিজের দুই হাতে দিয়ে খপ করে ধরে ফেলল। ওর চোখের মনিতে তখন এক পৈশাচিক খুনের হিংস্রতা। আফিম রাফফানের গলা চেপে ধরে নিজের সমস্ত শক্তি দিয়ে ওকে পিচঢালা রাস্তার মাঝখানে সশব্দে আছাড় মেরে মাটিতে শুইয়ে দিল। আহ ভাই, মারছেন কেন? আমি তো ওই শালির। রাফফান ব্যথায় আর তীব্র আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু আফিম থামলো না। ও নিজের জুতো পরা ভারী পাটা সরাসরি রাফফানের মুখের উপর এবং মাথায় চেপে ধরলো। নিজের পায়ের তলায় রাফফানের মাথাটা শক্ত করে পিষে দিতে দিতে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলল, মুখ সামলে কথা বলবি শুয়োরের বাচ্চা। ও পবিত্র, ও আমার হুড়পড়ি। ওর সম্পর্কে যদি আর একটা অপবিত্র, নোংরা বা সস্তা শব্দ তোর ওই নোংরা মুখ থেকে বের হয়, তবে তোকে আমি এই রাস্তার মাঝে জ্যান্ত পুঁতে ফেলবো। মনে রাখিস, ও শুধু আফিম খন্দকারের, ও আমার রানী। আফিমের এই আচমকা উগ্র ভয়ঙ্কর রূপ দেখে ওর দলের বাকি চামচারা ভয়ে 3 ফুট পিছিয়ে গেল। তারা কিছুতেই বুঝতে পারছিল না আফিম ভাই নিজের জুতার বাড়ি খাওয়ার পরও কেন নিজের বিশ্বস্ত লোকের উপরই এমন বন্য পৈশাচিকতায় মেতে উঠেছে। রাফান মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ওর মুখ দিয়ে তখন লালা আর রক্ত বের হচ্ছিল। আফিম ওর মাথা থেকে পাটা সরিয়ে নিল। নিজের প্যান্টের পকেট থেকে একটি সাদা রুমাল বের করে ঠোঁটের কোণের রক্তটা আলতো করে মুছলো। ও আবারও অরির চলে যাওয়ার সেই দূর সীমানার দিকে তাকালো, যেখানে অরি ততক্ষণে কলেজের গেটের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেছে। আফিমের ঠোঁটের কোণে এবার এক তীব্র উন্মাদ পাগল প্রেমিকের হাসি ফুটে উঠল। ও নিজের মনে বিড়বিড় করতে লাগলো, তীব্র তেজ, মারাত্মক সৌন্দর্য। তোমার এই জুতোর বাড়ি দাগ আমি আমার গালে সারা জীবন যত্ন করে রেখে দেব। আমার হুড়পড়ি, তোমাকে আমার চাই, তবে এবার কোনো জোর জুলুম বা খাটানো নয়। তোমাকে আমি আমার এই পৈশাচিক প্রেমের সাগরে ডুবিয়ে ভালোবেসে নিজের করে নেব। তুমি শুধু আমার। আফিমার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ও নিজের জিপ গাড়ির দিকে ধীর পতিত পায়ে হেঁটে গেল। আর ওর দলের লোকেরা তখন কাঁপতে কাঁপতে রাফফানকে মাটি থেকে টেনে তুলতে ব্যস্ত হয়ে পড়ল। পুরো এলাকা জুড়ে তখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। মিথ্যা নিবাসের সুপরিসর এবং রাজকীয় শয়নকক্ষে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। জানালার ভারী সিল্কের পর্দাগুলো আংশিক টানা, যার আড়াল থেকে আসা দুপুরের তপ্ত আলো ঘরের আসবাবপত্রের উপর এক ধরনের মায়াবী ছায়ার সৃষ্টি করছে। বিশাল কিং সাইজ বেডের একপাশে হেলান দিয়ে বসেছিল সারিম, ডান হাতটি সাদা ব্যান্ডেজে মোড়ানো, যা ওর সুঠাম অবয়বে এক ধরনের ক্লান্ত অথচ ধারালো অভিজাত্য ফুটিয়ে তুলেছে। ওর বাঁ হাতে থাকা কাচের গ্লাসে বরফ কুচি দেওয়া ঠান্ডা পানি, যা অলস ভঙ্গিতে নাড়ছিল। বরফের টুংটাং শব্দ ঘরের নিস্তব্ধতা ভাঙার চেষ্টা করছিল বারবার। সোফার এক কোণে অপরাধীর মাথা নিচু করে দাঁড়িয়েছিল আলভি। আলভির পরনে ফরমাল শার্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঘরের ভেতরের এয়ার কন্ডিশনারের ঠান্ডা বাতাস ওর ভেতরের ভয় এবং উত্তেজনাকে প্রমোষিত করতে পারছিল না। ও খুব ভালো করেই চেনে ওর এই খ্যাপাটে বসকে। কখন যে কার কপালে কোন শনি ডেকে আনেন তা স্বয়ং বিধাতাই ভালো জানেন। সারিম গ্লাসের শেষ চুমুকটা দিয়ে ওটা ধপ করে পাশের সাইড টেবিলে রাখলো। ওর সেই তীক্ষ্ণ গাঢ় চোখের মণি দুটো এবার সরাসরি আলভির মুখের উপর স্থির হলো। ও নিজের অবাধ্য চুলগুলো বাম হাত দিয়ে একটু পেছনের দিকে ঠেলে অত্যন্ত গম্ভীর কণ্ঠে ডাকলো, আলভি। আলভি একলাপে সোজা হয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, জি 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 বস, বলুন, কোনো আদেশ? সালিম বিছানা থেকে নিজের দীর্ঘ সুঠাম শরীরটা নিয়ে অত্যন্ত চটপটে ভঙ্গিতে নেমে দাঁড়ালো। ওর পরনে নেভি ব্লু কালারের লিলেন শার্ট, যার উপরের দুটো বোতাম খোলা। ও আলভির দিকে এক কদম এগিয়ে এসে সোজা নিজের হাত ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা তখন দুপুর 12:45 ছুঁই ছুঁই করছে। সালিমের ঠোঁটের কোণে সেই চিরচেনা চতুর বাঁকা হাসিটা আবার ফুটে উঠল। ও অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, গাড়ি বের করো, চন্দ্রিমার পরীক্ষা কেন্দ্রে যাব। আমার বউকে রিসিভ করে নিয়ে আসার দায়িত্বটা তো আইনত এবং নৈতিকভাবে আমারই, তাই না? সারিমের মুখে এই কথাটি শোনা মাত্র আলভির চোখ দুটো আক্ষরিক অর্থে কপালে উঠে গেল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ও হা করে বসের দিকে তাকিয়ে রইল।
যেন এইমাত্র শুনলো যে স্বর্গের কোনো দেবতা মর্তে এসে রিকশা চালাবেন। আলভি নিজের মাথা চুলকাতে চুলকাতে অত্যন্ত অবিশ্বাস্য গলায় বলল, আ বস, আপনি এই অবস্থায় এই ভাঙা হাত আর অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবেন, তাও আবার ম্যামকে রিসিভ করতে? আপনি কি ভুলে যাচ্ছেন আপনি দেশের বর্তমান শিক্ষামন্ত্রী? আপনার একটা আলাদা প্রোটোকল আছে, আপনার একটা বিশাল সম্মান আছে। আপনি যদি হুট করে কোনো গার্লস কলেজের সামনে গিয়ে নিজের বইয়ের জন্য অপেক্ষা করতে শুরু করেন, তবে তো মিডিয়া আর আমজনতা আপনাকে প্রশ্ন করে গিলে খাবে। তাছাড়া সারিম আলভিকে ওর কথা শেষ করার সুযোগ দিল না। ও নিজের জলজল করা চোখ দুটো আলভির মুখের উপর এনে অত্যন্ত ঠান্ডা অথচ বিপজ্জনক গলায় বলল, চুপ করো আলভি, তোমার এই অতিরিক্ত জ্ঞান বিতরণ আমার একদম পছন্দ হচ্ছে না। আমি খুব ভালো করেই জানি আমি কে, কিন্তু তার চেয়েও বড় সত্য হলো আমি আরিশান মির্ধার ছেলে এবং চন্দিমা ওরফে অরির বিবাহিত স্বামী। তুমি কি সকালের ওই দৃশ্যটা খেয়াল করনি? আমার ওই দুগ্ধ শুভ্র হরিণটার রূপ কতটা মারাত্মক সুন্দর। এই জগৎ সংসারে লম্পটার শকুনদের তো অভাব নেই। আমার অমন সুন্দর বউটার উপর যদি বাইরের কোনো ছোট লোকের বা ফালতু মানুষের নজর চলে যায়, তবে সেই চোখ দুটো আমি নিজের হাতে উপড়ে ফেলবো। তার চেয়ে অনেক ভালো নিজের সম্পত্তি আগে থেকে নিজেই পাহারায় রাখা। আমার বউকে আমি গিয়ে নিয়ে আসবো, এতে লজ্জার কি আছে? আলফি নিজের কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, হায় রে খবিস বেটা, নিজের বউয়ের কথা দুনিয়ার কাছ থেকে লুকায় রাখছে, আবার এখন মজনুর মতো প্রেম উতলাইয়া উঠছে। কপাল আমার ভাঙা, নইলে এই পরীর পাশে আজকে আমি থাকতাম। তবে মুখে অত্যন্ত বিনীত হয়ে বলল, কিন্তু স্যার, আপনার সিকিউরিটি, আপনার বাবা ওরফে স্বরাষ্ট্র মহোদয় যদি জানতে পারেন আপনি এই অবস্থায় প্রোটোকল ছাড়া বাইরে গেছেন, তবে উনি ওনার স্পেশাল ফোর্স দিয়ে আমার চামড়া তুলে নেবে। আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, আপনার ডান হাতের ক্ষতটা। আলভি, আমি তোমাকে গাড়ি বের করতে বলেছি, তর্ক করতে বলিনি। সারিমের গলার স্বর এবার এক ধাক্কায় বেশ কয়েক ধাপ উঁচুতে উঠে গেল। ঘরের বাতাস যেন ওর সেই পুরুষালী কণ্ঠের ভারে থমকে গেল। আমার সুস্থতা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সো ডোন্ট ওয়েস্ট মাই টাইম, জাস্ট গেট দ্য কার রেডি। বসের এই চূড়ান্ত সিদ্ধান্তের সামনে আলভের আর কোনো কথা বলার সাহস রইল না। ও দ্রুত মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল গাড়ি প্রস্তুত করতে। শাড়ি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, নিজের বাঁ হাত দিয়ে শার্টের কলারটা একটু ঠিক করে ও আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলো। ওর চোখে প্রেমিকের চাহনি। নিজের মনে নিজেই বিড়বিড় করে বলছে, আজকে তোমাকে আমি আমার এই ভালোবাসার জালে বন্দি করেই ছাড়বো চন্দিমা। তুমি যতই পালাও, এই সারিম মির্ধার বুক ছাড়া তোমার আর কোনো আশ্রয় নেই। দুপুর 1:15। গার্লস কলেজের মেন গেটের সামনে তখন উপচে পড়া ভিড়। অভিভাবক, সাধারণ পথচারী আর হরেক রকমের যানবাহনের কোলাহলে চারপাশটা একদম মুখরিত। ঠিক তখনই কলেজের ঠিক সামনের রাস্তায় এক কোণায় এসে থামলো কুচকুচে কালো প্রাডো গাড়িটি। গাড়ির কালো কাচের আড়ালে বসে সারিম বাইরে তাকিয়েছিল। ও লক্ষ্য করলো ঠিক কলেজের মেন গেটের সামনে রাস্তার একটা মস্ত বড় অংশ জুড়ে কাদা পানি এক হয়ে আছে। আসলে মেন রোডের পাশে থাকা ওয়াসার একটি বড় মোটর পাইপ ফেটে সকাল থেকে অনবরত নোংরা পানি বের হচ্ছিল, যার ফলে পুরো পিচঢালা রাস্তাটা এখন ঘোলাটে নোংরা কাদা পানিতে তলিয়ে গেছে। পরীক্ষার্থীরা একে একে হল থেকে বের হতে শুরু করেছে। সবার মুখে পরীক্ষা শেষের ক্লান্তি আর বাড়ি ফেরার তাড়া। কিন্তু গেটের সামনেই ওই বিশাল কাদাপানির হ্রদ দেখে অনেক মেয়েই বিরক্ত হয়ে ড্রেস কুঁচকে স্যান্ডেল হাতে নিয়ে পার হওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই সারিমের চোখ গেল গেটের দিক ঠিক মাঝখানে। আকাশি রঙের ইউনিফর্ম পরা অরি আর ওর পাশে থাকা জেবা ধীর পায়ে হেঁটে গেটের দিকে আসছিল। অরির চোখে সেই গোল রিডিং গ্লাস, হাতে ফাইল। রোদ থেকে বাঁচার জন্য ও নিজের বাঁ হাতটা কপালের উপর আলতো করে ধরে রেখেছে। রোদ লেগে ওর ফর্সা মুখটা সামান্য লালচে হয়ে আছে, যার দূর থেকে দেখতে কোনো রক্তিম গোলাপের মতো লাগছিল। সারিম চট করে গাড়ির দরজা খুলতে গেল। আলভি পাশ থেকে চিৎকার করে উঠল, বস বস, কি করছেন? বাইরে তাকিয়ে দেখুন পুরো রাস্তা কাদায় মাখামাখি। আর ওই দেখুন কিছু স্থানীয় সাংবাদিক আর মিডিয়া লাইভ কভারেজের জন্য ঘোরাঘুরি করছে। আপনাকে এই অবস্থায় দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। সারিম আলভির কথার কোনো উত্তর দিল না। ওর চোখ তখন শুধু চন্দিমার ওই ফর্সা সুন্দর পা দুটোর দিকে। সারিম মনে মনে ভাবল, আমার ওই পবিত্র পরীটা ওই নোংরা কাদা পানির উপর দিয়ে হেঁটে আসবে। ওর ওই সুন্দর পায়ে এই পৃথিবীর কোনো নোংরা ধূলিকণা লাগুক, আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দেব না। সারিম এক মুহূর্ত চিন্তা করলো না। ও নিজের পায়ের দামি চামড়ার জুতো জোড়া গাড়ির ফ্লোরে খুলে রেখে দিল।
সম্পূর্ণ খালি পায়ে নিজের পরনের দামি লিলেন প্যান্টটা সামান্য উপরে গুটিয়েও গাড়ি থেকে নিচে নেমে পড়ল। ওর এই আকস্মিক কাণ্ড দেখে আলভি নিজের গালে একটা চড় মেরে গাড়ি থেকে নামলো। শিক্ষামন্ত্রী আবরার সারিম এভাবে পটকল ছাড়া খালি পায়ে কাদা পানির মধ্যে নামতে দেখে আশেপাশের আমজনতা, অভিভাবক এবং কলেজের সিকিউরিটি গার্ডরা আক্ষরিক অর্থে শকড হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল আর ফিসফিস করছে, আরে এটা তো কি শিক্ষামন্ত্রী সারিম মিথ্যা না? ওনার এখানে কি কাজ, তা আবার খালি পায়ে কাদার মধ্যে? এদিকে অরিয়ার জেবা গেটের সামনে এসে ওই নোংরা কাদা পানি দেখে থমকে দাঁড়িয়েছিল। জেবা বেশ বিরক্ত হয়ে বলল, ধুর শালা, এই আমাদের দেশের অবস্থা, একটা কলেজের সামনে এই অবস্থা করে রাখছে, এখন এই কাদা পানি পার হব কেমনে? ইউনিফর্ম তো সব শেষ। অরি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের জুতা পরা পায়ের দিকে তাকালো। এরপর যেই মাত্র এক পা কাদার দিকে বাড়াতে যাবে, ঠিক তখনই চারপাশের মানুষের গুঞ্জনার কোলাহল ভেদ করে এক অত্যন্ত পরিচিত গম্ভীর ও অতিশয় পৌরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, একদম পাও নামা, এক কদম, এক পাও সামনে বাড়াবে না চন্দিমা। কণ্ঠস্বরটি শোনা মাত্রই অরির পুরো শরীরটা যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। অত্যন্ত অবাক হয়ে নিজের চশমাটা নাকের উপর ভালো করে চেপে ধরে সামনে তাকালো। সামনে তাকানো মাত্রই ওর চোখের মনি দুটো স্থির হয়ে গেল। হাতের থাকা ফাইলটি প্রায় পড়ে যাওয়ার দশা হলো। সোজা কাদা পানি মারিয়ে নিজের ডান হাতের ব্যান্ডেজটা বুকের সাথে আগলে রেখে অত্যন্ত দর্পিত ভঙ্গিতে এগিয়ে আসছে স্বয়ং মিথ্যা আবরার সারিম। ওর চোখ দুটো সরাসরি অরির চোখের উপর স্থির। চারপাশের পুরো পৃথিবী যেন অরির কাছে এক সেকেন্ডের জন্য থমকে গেল। জেবা সারিমকে এই অবস্থায় দেখে নিজের চোখ দুটো গোল গোল করে অরিকে কোনোই দিয়ে একটা গুতা মেরে বলে উঠল, অরি তুই একটু দেখ, তোর সেই ভাই মানে আমাদের দেশের ইয়াং অ্যান্ড ড্যাশিং শিক্ষামন্ত্রী স্যার এখানে কেন? উনি কাদার মধ্যে খালি পায়ে হেঁটে তোর দিকে আসছে কেন রে? আমি কি স্বপ্ন দেখছি নাকি রে অরি? অরি কোনো উত্তর দিতে পারল না। ওর কপালে তীব্র চিন্তার আর রাগের ভাঁজ পড়ল। সারিম অরির একদম মুখোমুখি এসে দাঁড়ালো। কাদার ছিটেফোঁটা ওর দামি প্যান্টে লাগলেও ওর সেই ব্যক্তিত্বের কোনো কমতি ছিল না। ও অরির দিকে তাকিয়ে সেই চিরচেনা মাদকতা ভরা বাঁকা হাসিটা হাসলো। ও অরি নিজের রাগ সামলাতে না পেরে নিচু স্বরে অত্যন্ত কড়া গলায় বলল, মিস্টার সারিম মিথ্যা, আপনি এখানে এই অবস্থায় কি করছেন? আপনার লজ্জা করে না এত মানুষের সামনে? সারিম ওর কোনো কথার তোয়াক্কা করলো না। ও অরিকে আরো এক দফা চরম অবাক করে দিয়ে নিজের বাঁ হাত দিয়ে এক ঝটকায় অরির পা থেকে কলের জুতোটুকু খুলে ফেললো। অরি কিছু বুঝে ওঠার আগে সারিম নিজের ব্যান্ডেজ করা ডান হাতটা কোনো মতে অরির জুতো দুটো শক্ত করে ধরে ওর সেই শক্তিশালী সুঠাম বাহুটা অরির কোমর আর পায়ের নিচে গলিয়ে দিল এবং এক সেকেন্ডে ভগ্নাংশের মধ্যে পুরো কলেজ প্রাঙ্গণ আর রাস্তাবাসীকে তীব্র ধাক্কা দিয়ে সারিম অরিকে নিজের পাজাখোলা করে তুলে নিল কোলে। আক! অরি লজ্জায় আর চরম বিস্ময়ে একটা ছোট্ট চিৎকার দিয়ে উঠল। নিজের ভারসাম্য সামলাতে অবচেতনভাবে সারিমের চওড়া কাঁধ আর গলাটা নিজের দুই হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, সবাই দেখছে, মরে যাব আমি লজ্জায়, ছাড়ুন বলছি। অরি সারিমের বুকের মধ্যে ছটফট করতে করতে অত্যন্ত নিচু কিন্তু রাগত গলায় ফিসফিসিয়ে বলল। ওর ফর্সা গাল দুটো লজ্জায় আর চরম রাগে এক মুহূর্তে টকটকে লাল জবা ফুলের মতো হয়ে গেল। ওর হার্টবিট প্রতি মিনিটে 200 বার কাঁপছিল। সারিম অরিকে নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরল। ওর ফর্সা কপালে অরির চুলের সুবাস লাগতে ও এক পরম তৃপ্তির শ্বাস নিল। অরি ওর কানের কাছে নিজের মুখটা এনে অত্যন্ত নিচু গম্ভীর গলায় ফিসফিসিয়ে বলল, একদম চুপ, শান্ত হয়ে থাকো বউ, আমাকে শক্ত করে ধরে রাখো। তোমার এই সুন্দর নিষ্পাপ পা দুটো এই নোংরা পৃথিবীর কাদা লাগুক, আমি তা সইতে পারবো না। তুমি শুধু আমার বুকে মুখ লুকিয়ে রাখো, বাকিটা আমি দেখছি। এদিকে এই অদ্ভুতপূর্ণ অলৌকিক আর চরম রোমান্টিক দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে থাকা জেবা যেন আক্ষরিক অর্থে একটা জীবন্ত পাথরের মূর্তি হয়ে গেল। ওর মুখটা হা হয়ে এত বড় হলো যে ওটার ভিতরে একটা পোল্ট্রি মুরগি ঢুকে যেতে পারতো। পেছনে দাঁড়িয়ে থাকা আলভি নিজের কপালে বাম হাত দিয়ে থাপ্পড় মেরে বলল, সব শেষ। বসের এই উতলানো প্রেমের চক্করে আজকের মিডিয়ায় আমার চাকরি আর সম্মান দুটোই কয়লা হয়ে যাবে। সারিম অত্যন্ত দর্পিত পায়ে অরিকে কোলে নিয়ে কাদা পানি পার হতে শুরু করলো। অরি লজ্জায় নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে সারিমের চওড়া বুকে নিজের মুখটা সম্পূর্ণ লুকিয়ে ফেললো।
সালিমের বুকের পুরুষালী সুবাস আর ওর হৃৎপিণ্ডের তীব্র ধকধক শব্দটা অরিকে কেমন যেন এক অদ্ভুত মায়ায় অবিশ করে দিচ্ছিল। ও কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারছিল না। ঠিক তখনই ওই ঐতিহাসিক কাণ্ড দেখে দূর থেকে একদল স্থানীয় সাংবাদিক তাদের ক্যামেরা আর বুম নিয়ে ঝড়ের গতিতে কাদা পানি মারিয়ে সালিমের পথ আটকে দাঁড়ালো। ক্যামেরার ফ্ল্যাশ লাইটগুলো অনবরত অরি আর সালিমের মুখের উপর জ্বলতে আর নিভতে লাগলো। একজন অতি উৎসুক সাংবাদিক নিজের বুটটা সরিয়ে মুখের সামনে বাড়িয়ে দিয়ে অত্যন্ত উত্তেজিত গলায় জিজ্ঞেস করলো, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনার কোলে থাকা এই সাধারণ কলেজের ইউনিফর্ম পরা মেয়েটি আসলে কে হয় আপনার? ওনার সাথে আপনার সম্পর্কটা কি? অনুগ্রহ করে দেশবাসীকে কিছু বলুন। সাংবাদিকদের এই আকস্মিক ও ফালতু চিল্লানি শুনে সালিমের এতক্ষণের রোমান্টিক ও শান্ত মুডটা এক সেকেন্ডে এক ভয়ঙ্কর রক্তাক্ত চিতার রূপ ধারণ করলো। ওর চোখের মনিতে এক খুনে চাহনি ফুটে উঠলো। ও বুঝতে পারলো এই বেয়াদব মিডিয়াগুলো চন্দিমার নিষ্পাপ ছবি তুলে পুরো দেশের সামনে নিয়ে আসবে। সালিম চট করে অরিকে নিজের বুকের সাথে আরো একটু উঁচিয়ে ধরলো, যাতে ক্যামেরার লেন্স অরির মুখটা কোনোভাবে স্পষ্ট না আসে। ও অরির কানের কাছে অত্যন্ত কড়া কিন্তু সতর্ক গলায় বলল, চন্দিমা, একদম মুখ তুলবে না। আমার বুকে নিজের মুখটা সম্পূর্ণ লুকিয়ে রাখো। এই বেয়াদব শালার সাংবাদিকরা তোমার ছবি তুলে আমার ব্যক্তিগত সম্পত্তি পুরো দেশের সামনে দেখিয়ে দিতে চাইছে। জাস্ট হাইড ইউর ফেস। অরি লোকটার এমন অদ্ভুত মালিকানা সূচক কথা শুনে আর রাগে নিজের দাঁতে দাঁত চাপলো, কিন্তু সাংবাদিকদের ক্যামেরার হাত থেকে বাঁচতে ও নিজের মুখটা সালিমের শার্টের কাপড়ের ভাঁজের ভেতরে আরো শক্ত করে গুজে দিল। সালিম এবার নিজের সেই তীব্র বজ্র কঠিন চোখ দুটো সরাসরি ওই প্রশ্ন করা সাংবাদিকের চোখের উপর স্থির করলো। ওর ভেতরে সেই মন্ত্রীর রূপটা এক সেকেন্ডে জেগে উঠলো। ও অত্যন্ত কর্কশ রাগান্বিত করা ভাষায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলল, মুখ সামলে কথা বলুন, চোখ নামিয়ে কথা বলুন। আপনারা কি অন্ধ? দেখতে পাচ্ছেন না ও আমার কে হয়? একজন পুরুষ নিজের সমস্ত সম্মান আর শক্তি দিয়ে নিজের হাত ঘায়েল অবস্থায় কাকে এভাবে বুকে আগলে রাখে? ও আমার বিবাহিত স্ত্রী, আমার আইনত বউ। বউ ছাড়া আর কি হবে শুনি? সালিমের মুখ থেকে এই বউ শব্দটা শোনা মাত্রই যেন পুরো আকাশটা এক ধাক্কায় সাংবাদিকদের মাথার উপর ভেঙে পড়লো। শুধু সাংবাদিকরা নয়, পাশে থাকা জেবা তো এই কথা শুনে নিজের ভারসাম্য হারিয়ে প্রায় আলভির গায়ের উপর পড়ে যাওয়ার দশা হলো। জেবা কাঁপতে কাঁপতে আলভিকে জিজ্ঞেস করলো, ভাইয়া, ওই বেটা কি বললো? অরি ওনার বউ, মানে শিক্ষামন্ত্রীর বউ আমাদের অরি? অলভি অত্যন্ত করুণ একখানা হাসি দিয়ে বলল, জি বোন, আপনি একদম ঠিক শুনেছেন। ওই খবিশ বস আর আপনার ওই বান্ধবী 5 বছর আগে থেকে বিবাহিত। এখন আমাদের কপাল পোড়ার পালা। এদিকে ওই সাংবাদিকটি সারিবের এই রুদ্ররূপ দেখে সামান্য থতমত খেয়ে নিজের টিআরপি বাড়ানোর জন্য আবার আমতা আমতা করে বলল, কিন্তু কিন্তু মন্ত্রী মহোদয়, আপনি তো কখনো নিজের বিয়ের কথা দেশবাসীকে জানাননি, এভাবে হুট করে একটা কলেজের সামনে। সালিম এবার চরম মেজাজ হারিয়ে অত্যন্ত কড়া গলায় ধমক দিয়ে বলল, আমার ব্যক্তিগত জীবন আমি দেশবাসীকে ঢোল পিটিয়ে জানাবো কিনা তা আমার ব্যাপার। আপনাদের মতো ফালতু মিডিয়াকে জবাবদিহি করতে আমি বাধ্য নই। শোন বেটা সাংবাদিক, আমার বইয়ের একটা ছবিও যদি আজকে কোনো নিউজ পোর্টাল বা টিভিতে পাবলিশ হয়েছে, তবে তোদের ওই ক্যামেরা সহ তোদের পাশায় আমি নিজের হাতে বাঁশ ঢুকিয়ে দেব। মির্জা আবরার সালিমের ক্ষমতা তোরা এখনো ভালো করে দেখিসনি। একদম আমার পথ থেকে সর, নয়তো এখানেই তোদের ক্যারিয়ারের ধ্বংস করে দেব। মন্ত্রীর মুখ থেকে এমন চরম ও ভয়ঙ্কর হুমকি শুনে সাংবাদিকদের দল ভয়ে 3 ফুট পিছিয়ে গেল। ক্যামেরাম্যান চট করে নিজেদের ক্যামেরার লেন্স নিচের দিকে নামিয়ে ফেললো। কেউ আর একটা শব্দ করার সাহস পেল না। সালিমের সেই খুনে চাহনি দেখে সবাই বুঝতে পারলো এই লোকটা যা বলছে তা সত্যি সত্যিই করে ছাড়বে। সালিমের এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অত্যন্ত দর্পিত দীর্ঘ পায়ে কাদা পানি মারিয়ে সোজা গিয়ে নিজের প্রাডো গাড়ির সামনে দাঁড়ালো। আলভি দ্রুত এগিয়ে এসে গাড়ির পেছনের দরজাটা এক ঝটকায় খুলে দিল। সালিম অত্যন্ত সাবধানে, যেন কোনো কাচের তৈরি দামি পুতুল রাখছে, অমন ভঙ্গিতে অরিকে গাড়ির নরম পেছনের সিটের উপর বসিয়ে দিল। অরি সিটে বসা মাত্র এক ঝটকায় সালিমের কাঁধ থেকে নিজের হাত দুটো সরিয়ে নিল। ওর বুকটা তখনও রাগে আর লজ্জায় অনবরত কাঁপছিল। ও নিজের গ্লাসটাকে ঠিক করতে করতে জানালার দিকে মুখ ঘুরিয়ে রইল। সালিম নিজে গাড়ির ভেতরে ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে থাকা জেবার দিকে তাকালো। জেবা তখনও ওই বউ শব্দের ঘোরের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। ওর মাথা কাজ করছিল না। সালিম অত্যন্ত গম্ভীর গলায় ডেকে জেবাকে বলল, জেবা, গাড়ির ভেতরে এসো। জেবা জাদুমন্ত্রের মতো মাথা নেড়ে বলল, জি জি ভাইয়া।
আলফি পাশ থেকে জেবাকে উদ্দেশ্য করে বেশ রসালো ভঙ্গিতে বলল, আসুন ভাবির বান্ধবী সায়রা বানু, বসের এই প্রেমের ঘরের মধ্যে আপনিও গাড়িতে এসে বসুন। আমাদের কপালে আজকে আরো অনেক নাটক আছে। জেবা আর কোনো কথা না বলে দ্রুত গিয়ে গাড়ির পেছনের সিটে অরির পাশে বসলো। আলফি ড্রাইভিং সিটে বসে এক ঝটকায় গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। কালো প্রাডো গাড়িটি তীব্র গতিতে কলেজের সেই কাদাপানি আর মানুষের ভিড় মারিয়ে মেইন রোডের দিকে ছুটে চলল। গাড়ির ভিতরে পরিবেশটা তখন এক অদ্ভুত থমথমে উত্তেজনার রূপ নিয়েছিল। সারিম পেছনের সিটে অরির একদম মুখোমুখি বসে নিজের বাম হাত দিয়ে চিবুক ঠিকিয়ে এক দৃষ্টিতে অরির সে রাগী ফর্সা মুখের দিকে তাকিয়েছিল। ওর ঠোঁটের কোণে তখনও সেই চতুর বিজয়ের হাসি স্পষ্ট ফুটে তুলেছিল। অরি অরি শুধু জানালার বাইরে তাকিয়ে নিজের অবাধ্য চোখের রাগটাকে সামলানোর চেষ্টা করছিল। গাড়ির পেছনের সিটে শুরু হওয়া সেই অখণ্ড নীরবতা গেট পার হয়ে বৃদ্ধা নিবাসে এসে থামা পর্যন্ত এক চুলও নড়ল না। পুরোটা পথ অরি জানালার বাইরে চোখ রেখে বসেছিল, যেন বাইরের ছুটে চলা চেনা শহরটা এখন এই ব্রহ্মখাণ্ডের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য। সারিম অবশ্য সে সুযোগ খুব একটা দেয়নি। ও নিজের বাম হাত দিয়ে চিবুকটা ছুঁয়ে অত্যন্ত অলস কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে পুরোটা সময় অরির ফর্সার আগে থমথম করা মুখটার উপর চোখ বুলিয়ে গেছে। মাঝখানে শুধু জেবা কয়েকবার আর চোখে অরি আর সারিমের দিকে তাকিয়ে নিজের ঢোক গিলেছে। তার চঞ্চল মুখটা যে এই শতাব্দীর সবচেয়ে বড় রহস্যের মুখোমুখি দাঁড়িয়ে ছটফট করছে তা ওর কুচকানো কপাল দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছিল। আলভি রিয়ার ভিউ মিররে বসের এই মজনু মার্কা চাহনি দেখে মনে মনে কয়েকবার লাহাওলা পড়েছে, কিন্তু মুখে টু শব্দ করার সাহস পায়নি। গাড়ি এসে থামতেই অরি কারোর জন্য অপেক্ষা না করে নিজেই ঝটকা দিয়ে দরজা খুলে নেমে গেল। অরি দীর্ঘ বাদামি চুলগুলো পিঠে দোল খাচ্ছে। ও সোজা দুটো পায়ে বাড়ির ভেতরের প্রধান লিভিং রুমের দিকে এগিয়ে গেল। ওর পেছনে জেবা আর তারও কিছুটা দূরত্ব বজায় রেখে নিজের সেই ব্যান্ডেজ করা হাতটা বুকের কাছে আগলে নিয়ে ধীর ভঙ্গিতে হেঁটে আসছিল সারিম। লিভিং রুমে পা রাখা মাত্রই অরির পায়ের গতি স্তব্ধ হয়ে গেল। ড্রয়িং রুমের বিশাল সোফায় কালো রঙের একটা জর্জেটের শাড়ি পরে বসে আছে নাওমি। নাওমির চোখ দুটো লাল হয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে আরিশান মেধার অনুপস্থিতিতে সুযোগ নিয়ে সরাসরি মন্ত্রীর অন্দরমহলে এসে ঢুকে বসে আছে সারিমের খোঁজে। সারিম লবি পার হয়ে লিভিং রুমে ঢুকতে নাওমি সোফা ছেড়ে এক প্রকার ঝড়ের গতিতে উঠে দাঁড়ালো। সারিমকে দেখা মাত্রই নাওমির ভেতরে সমস্ত পাগলামি যেন এক নিমিষে চারা দিয়ে উঠল। ও কোনো দিকে না তাকিয়ে নিজের আত্মসম্মান পুরোপুরি বিসর্জন দিয়ে দুই হাত বাড়িয়ে সারিমের দিকে ছুটে এলো। সারিম, তুই এসেছিস? আমি জানতাম তুই আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবি না। প্লিজ সারিম, আমাকে এভাবে ফিরিয়ে দিস না। নমি সারিমকে জড়িয়ে ধরার জন্য একেবারে গায়ের উপর এসে পড়তে চাইল, কিন্তু সারিম তো অন্য ধাতুতে করা। ও নবীর এই নির্লজ্জ ধেয়ে আসা দেখে এক সেকেন্ডের মধ্যে নিজের দীর্ঘ শরীরটাকে ডানে সরিয়ে নিল এবং সোজা গিয়ে দাঁড়িয়ে থাকা অরির পেছনের অংশে নিজেকে লুকিয়ে ফেলল। 18 বছরের অরি, যার উচ্চতা সারিমের চওড়া ছাতির সামনে, সে হঠাৎ ছাতির সমান, সে হঠাৎ করে নিজের সামনে সারিমের মতো 6 ফুট 2 ইঞ্চির এক বিশাল পুরুষকে ঢাল হিসাবে দাঁড়িয়ে পড়তে দেখে চরম থতমত খেয়ে গেল। সারিম অরিম দুই কাঁধ নিজের বাম হাত দিয়ে আলতো করে ধরে ওর পেছনে পুরোপুরি আত্মগোপন করার ভান করলো। ওর মুখটা অরির কানের একদম কাছে নিয়ে এসে অত্যন্ত ভীতু অসহায় বাচ্চাদের মতো সুর করে, কিন্তু লিভিং রুমে উপস্থিত সবার উদ্দেশ্যে শোনানোর মতো পরিষ্কার গলায় বলে উঠলো, দেখো বউ, দেখো এই নির্লজ্জ বেটি কিভাবে তোমার জোয়ান মরদ জামাইকে মাঝ দুপুরে সবার সামনে খপ করে ধরতে আসে। এই হেতি একটা আস্ত ডাইনি রে বউ। এর আগেও একবার আমি কিছু বুঝে ওঠার আগে আমার টাই ধইরা টান মেরে ঠোঁটে কামড় বসায় দিয়ে গেছে। একদম জবরদস্তি কইরা আমার ঠোঁটের পবিত্র কিস খায়া নিছে। অথচ ওই কিসটা তো আইনত এবং নৈতিকভাবে তোমার খাওয়ার কথা ছিল তন্দ্রিমা। তুমি থাকতে এই বেদুইন বেডি আমার ঠোঁটের কুমারিত্ব নষ্ট কইরা দিছে। তুমি এর একটা বিচার করো বউ। সারিমের মুখে অদ্ভুত কথা শোনা মাত্রই অরির ফর্সা মুখের চামড়া যেন বিরক্ত আর রাগে রিয়াক্ট করে উঠল। ও নিজের ঘাড় ঘুরিয়ে সারিমের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু সারিম ওকে শক্ত করে ধরে রেখে নওমির দিকে আঙুল উঁচিয়ে রইল। যেবা এক কোণে দাঁড়িয়ে এসব মেলোড্রামা দেখতে লাগলো। ওর মনে হলো সে কোনো দামি মাল্টিপ্লেক্স বসে লাইভ পারিবারিক কমেডি প্লাস রোমান্টিক থ্রিলার সিনেমা দেখছে। আর আলভি যে মাত্র লিভিং রুমে পা রেখেছিল, সে সারিমের এই
কুমারিত্ব নষ্টের ঐতিহাসিক ভাষণ শুনে দরজার চৌকাঠে ধাক্কা খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। তবে আলভির চোখ তখন সোজা গিয়ে পড়ল কালো শাড়ি পরা জেদি চেহারা নমির উপর। আলভির বুকের বাপাশে কেমন যেন একটা ওলটপালট হয়ে গেল। ও নিজের শার্টের পকেটে হাত দিয়ে বুকটা চেপে ধরলো, মনে মনে বলল, আহা কি মারাত্মক ভালোবাসা! এই মেয়ের যে নিজের করতে পারবে তার জীবন তো তেজপাতা হইলেও সার্থক। আলভি প্রথম দেখাতেই নমির এই জিদ্দি রূপের প্রেমে হাবুডুবু খেতে শুরু করলো। এদিকে নমি তো সারিমের কথা শুনে এবং সারিমকে একটা পিচ্চি মেয়ের পেছনে ওভাবে লুলুপুতু করতে লুকিয়ে থাকতে দেখে রাগে অন্ধ হয়ে গেল। ও অরির দিকে নিজের তর্জনী উঁচিয়ে তীব্র কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, সারিম, তুই এই বাচ্চার পেছনে লুকিয়ে কি ফালতু তামাশা করছিস? আর একে বারবার বউ বউ বলে নাটক করছিস কেন? হ্যাঁ,